হ্যাঁ, হ্যাঁ। স্টার্ট করতে। মমতা স্টার্ট। গুড মর্নিং টু অল। আজ 8 জুলাই। আজ নিউট্রিশন ডিপার্টমেন্ট এগ্রা এসএসবি কলেজের। আমার শোনা যাচ্ছে সুজিত? হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে। আমরা যে 5 দিন ব্যাপী আমাদের লেকচার সিরিজ শুরু করেছি, আজকে তার প্রথম দিন। তো এই কোভিড সিচুয়েশনে ক্লাস সমস্ত কিছু অনলাইন হওয়ার জন্য এটা একটা পজিটিভ দিক যে আমরা বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন এমিনেন্ট পার্সনদেরকেও লেকচার করার জন্য, তাদের মানে একটা সিরিজ আয়োজন করার জন্য স্টুডেন্টদের সামনে ওনাদের প্রেজেন্টেশন এবং ক্লাসটাও খুঁজে পাচ্ছি যে আমরা এত নেগেটিভিটির মধ্যে যাওয়া সত্ত্বেও এটাকেও একটা পজিটিভ দিক ধরে আমরা এগোতে পারি যে একসঙ্গে আমরা অনেক পার্সনদেরকে এবং তাদের যে নলেজ একটা সাবজেক্টের প্রতি সেগুলো আমরা ওনাদের সঙ্গে ওনাদের ডিসকাশন বা ওনাদের সঙ্গে ইন্টারাক্টিভ করা একটা খুব বড় প্ল্যাটফর্ম মনে করি অনলাইন প্ল্যাটফর্মটা, কেন সবসময় সবার সুবিধে হয়ে ওঠে না এতটা লং জার্নি করে আসা যাওয়া। তো এটা একটা পজিটিভ ভেবে আমাদের এগোতে হবে। সিচুয়েশন তো আমাদের অনেক কিছু শেখার, তো আমি চাই সবাই এটা পজিটিভ ভাবেই নিক। তো আমাদের এই 5 দিনে আমরা মানে সত্যি খুব ভাগ্যবান এবং লাকিলি 5 জন খুব এমিনেন্ট পার্সন, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, ওড়িশা, বিদ্যাসাগর এবং গোপ কলেজ থেকে 5 জন এমিনেন্ট পার্সন এবং খুব সুন্দর, ম্যাডামও তাই বললেন, খুব সুন্দর টপিক গুলো হয়েছে। এবং আমাদের প্রায় 238 জন মতন স্টুডেন্ট মানে রেজিস্ট্রেশন করেছে। জানি না পার্টিসিপেন্ট অলরেডি এখন 75, তো এখনো 11টা বাজেনি। তো আমি আশা করি যা সবাই অ্যাটেন্ড করুক এবং ম্যাডামের লেকচার প্রত্যেকদিন যেমন শিডিউল অনুযায়ী আছে সবাই এটাকে গ্রহণ করুক পজিটিভলি। দরকার হলে ম্যাডাম স্যার সবার সঙ্গে ডিরেক্টলি ইন্টারাক্টিভ সেশন করুক। এছাড়া ওদের কোশ্চেন গুলো যে যার ইনবক্স আছে, ওখানে চ্যাট বক্স, ওখানেও তোমরা রেজ করতে পারো। ম্যাডাম আমাদের সমস্ত টিচাররা আছেন, তুলে ধরবেন ম্যাডামের কাছে কোশ্চেন গুলো, কেন একসঙ্গে কথা বলতে গেলে প্রবলেম হয়। তো আজকে এই সুন্দর দিনে আমাদের সঙ্গে আমাদের এগ্রা এসএসবি কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর দীপক কুমার তামিলি উপস্থিত আছেন। আমি স্যারকে অনুরোধ করবো আমাদের এই প্রোগ্রামের ইনঅগুরাল ভাষণের জন্য। স্যার প্লিজ। ধন্যবাদ আমাদের প্রফেসর মমতাজ খাতুন, নিউট্রিশন ডিপার্টমেন্টের ইনচার্জ। আজকে আমরা গর্বিত বোধ করছি, আজকে আমাদের এই 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আমাদের এই যে লেকচার সিরিজ, সেই লেকচার সিরিজে আমরা আজকে পেয়েছি ডক্টর পারমিতা ভট্টাচার্য চ্যাটার্জি, যাদবপুর বিশ্ববিদ্যালয়। আমাদের আগামীকাল আছেন ডক্টর দেবীদাস ঘোষ, প্রফেসর অফ বায়োমেডিক্যাল ল্যাবরেটরি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি। ঠিক তার পরের দিন ডক্টর নির্মল কুমার সরকার, রিটায়ার্ড প্রফেসর ইন লাইফ সায়েন্স, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। এবং আমাদের জানাই আমাদের স্টেটের বাইরে আছেন ডক্টর শ্বেতা পার্থ, অ্যাসোসিয়েট প্রফেসর ইন ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সম্বলপুর ইউনিভার্সিটি। এবং শেষ দিন আছেন ডক্টর দিলীপ কুমার নন্দী, রাজা এনএল খান ওমেন্স কলেজ। আজকে আমি প্রিন্সিপাল হিসাবে জানাই যে আমরা শুধু নিউট্রিশন ডিপার্টমেন্ট নয়, আমরা এর আগে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, বোটানি ডিপার্টমেন্ট, ইংলিশ ডিপার্টমেন্ট, জুলজি ডিপার্টমেন্ট, এইরকম অনলাইন স্পেশাল লেকচার সিরিজ আমরা 2020 জুলাই থেকে এইভাবে আমরা চালিয়ে আসছি। অ্যাকচুয়ালি এই প্যান্ডেমিক পিরিয়ডে আজকের দিনে প্রায় 4 কোটির উপরে আমাদের ভারতবর্ষের মানুষ ইনফেক্টেড। এবং সব থেকে দুঃখের যে আমরা অফলাইন ক্লাস আজকে আমরা গত মার্চ 2020 থেকে আমরা কোনোভাবে ছাত্রছাত্রীদের কাছে আমরা পৌঁছতে পারছি না। আজকে আমার কলেজ এগ্রা এসএসবি কলেজ
বিভিন্ন সায়েন্স ডিপার্টমেন্টের প্র্যাকটিক্যাল কোনো রকমে চালানোর চেষ্টা করেছি, তবে সেটা অতি অল্প সময়ের জন্য। গত নভেম্বর থেকে মার্চ পর্যন্ত কোনো রকম চালিয়েছিলাম, আবার সরকারি নির্দেশনামায় আমরা তা বন্ধ করেছি। এখানে ডক্টর পারমিতা ভট্টাচার্য আছেন, তিনিও বলবেন যে তাদেরও কিছু দিনের জন্য রিসার্চ করবার সুযোগ পেয়েছিলেন, আজও তাদের বন্ধ আছে। আজকে সব থেকে দুঃখের এবং বেদনার যে আজকে যারা ছাত্রছাত্রী তারা পুত্রতুল্য কন্যাতুল্য, তাদের কাছে আমরা পৌঁছতে পারছি না। আজকের এই প্রোগ্রাম নিউট্রিশন ডিপার্টমেন্ট যে অর্গানাইজ করেছে, সেই ডিপার্টমেন্টকে, তাদের অর্গানাইজার, ইনচার্জ প্রত্যেককে আমি আমার কলেজের পরিচালন কমিটি তথা অধ্যক্ষ হিসাবে তাদের আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই অন্যান্য দিনে যারা রিসোর্স পার্সন, ডক্টর দেবীদাস ঘোষ, নির্মল সরকার এবং অন্যরা যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই পারমিতা ভট্টাচার্য চ্যাটার্জিকে। তিনি একজন বিদগ্ধ ব্যক্তি, এই বিষয়ে তার অগাধ পাণ্ডিত্য আছে। আমাদের ছাত্রছাত্রীদের কাছে তদানীন্তন ট্র্যাডিশনাল সাবজেক্ট থেকে কিছুটা আলাদা তাদেরকে তিনি তুলে ধরবেন। আমাদের সাবজেক্টের যে সিলেবাস আছে, সে সিলেবাসের বাইরেও ছাত্রছাত্রীদের কিছু জানার, কিছু বোঝারও প্রয়োজন আছে। আমরা যে যুগে রান করছি, শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়ে কিছু হবে না। আজকে পরে বিভিন্ন যে কম্পিটিটিভ পরীক্ষা আছে, সে নেট হোক, সেট হোক, গেট হোক, প্রত্যেকটি পরীক্ষায় ছাত্রছাত্রীদের এই কম্পিটিটিভ পরীক্ষায় উত্তীর্ণ হবে এই আশা রাখি। আমাদের যারা রিসোর্স পার্সন আছেন তারা এই টপিকসকে মধ্যে অনেকটাই তুলে ধরবেন, আমাদের ছাত্রছাত্রী উপকৃত হবে সেই আশা, সেই কামনা রেখে আজকের স্পিকারকে পুনরায় আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যার। এরপর আমি আমাদের নিউট্রিশন ডিপার্টমেন্টের সোমনাথ সাউ কে অনুরোধ করব যে আমাদের যে মেইন বিষয় ম্যাডামের স্পিচ তাকে শুরু করার জন্য। সোমনাথ। হ্যালো সোমনাথ। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? আচ্ছা, তুমি এবারে নেক্সট মেইন সেশনটা স্টার্ট করো। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ সকলকে। আমরা এগ্রা এসএসবি কলেজের নিউট্রিশন ডিপার্টমেন্ট থেকে 5 দিন ব্যাপী অনলাইন লেকচার সিরিজ আয়োজন করেছি, তার আজকে প্রথম দিন। তো এই প্রোগ্রাম 14 জুলাই অবধি চলবে আমাদের। আমরা এখন লেকচার শুরু করব। আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি ডক্টর পারমিতা চ্যাটার্জি চক্রবর্তী ম্যাডামকে। উনি অ্যাসোসিয়েট প্রফেসর এবং রেডিয়েশন সেফটি অফিসার, ডিপার্টমেন্ট অফ ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের। আমি উনাকে লেকচার শুরু করার অনুরোধ করছি। ম্যাডাম প্লিজ। নমস্কার সকলকে এবং আমার আন্তরিক অভিনন্দন। এবং আমি জানি না দীপক বাবু এতবার আমাকে কেন কৃতজ্ঞতা জানালেন। আমি টিচার হিসেবে স্টুডেন্টদের ফেস করতে, তাদের সাথে কিছু কথা বলতে অত্যন্ত ভালোবাসি এবং এরকম সুযোগ বারবার পেলে আমি তো খুবই খুশি। এবং স্পেশালি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টসের যখন আরো বেশি করে বলার সুযোগ আসে, সেটা আমার আরো বেশি ভালো লাগে। তার কারণ একটাই, যে রিসার্চ সম্পর্কে বললে কিছু মুষ্টিমেয় মানুষের কাছে পৌঁছানো যায়, যারা সেই বিষয়ে যারা গবেষণা করেন। কিন্তু একটা কোনো আন্ডার গ্রাজুয়েটের কোর্সের টপিক যদি একটু আলাদা আর একটু কিছু ভিন্ন অ্যাঙ্গেল যোগ করে বলা যায়, তাহলে বোধহয় আরো অনেক বেশি ছাত্রছাত্রীদের কাছে একবারে পৌঁছে যাওয়া যায়। তো আমি চেষ্টা করব যে সেইভাবে আমার লেকচারেটা যতটুকু সময় পেয়েছি তৈরি করেছি। আমার স্টুডেন্টদের যারা এখানে তারা রয়েছেন, আমার স্টুডেন্ট বন্ধুরা, তাদের অনেক স্নেহ ভালোবাসা আদর, তাদের ভালো লাগবে।
এবং আমি ভেরি থ্যাঙ্কফুল নট অনলি টু প্রফেসর সোমনাথ সাউ অ্যান্ড স্পেশালি টু প্রফেসর দীপক কুমার তামিলি এবং ওনাদের এই যে প্রচেষ্টা আজকের এই কোভিড প্যান্ডেমিকের সময় স্টুডেন্টদের সাথে যাতে কোনো রকম ডিজিটাল ডিভাইড না হয়ে তাদের এখনো যাতে টিচার হিসেবে তাদের যতটা সম্ভব তাদের সাথে জ্ঞান শেয়ার করা যায় এই যে প্রয়াস তারা নিয়েছেন তার জন্য আমি ভীষণ থ্যাঙ্কফুল। আমার খুব ভালো লেগেছে এবং আমি এখনো যদিও কাউকে আমি দেখতে পাচ্ছি না কিন্তু আমি আমার বিষয়টি তাহলে আর সময় না বাড়িয়ে 11টা বাজে আমি শুরু করছি। ওকে ম্যাম। দেখতে পাওয়া যাচ্ছে তো? হ্যাঁ ম্যাম। আমি বাইলিঙ্গুয়াল করছি, আমি কিছুটা ইংরেজি বাংলা মিশিয়ে বলছি যাতে সবার বোঝার সুবিধে হয়। Okay, so thank you again যে ডিপার্টমেন্ট অফ নিউট্রিশনের জন্য আমার মনে হয় this topic is very suitable যেখানে সবাই আমরা ফুড অ্যাডিটিভস এবং কেমিক্যালস ইন ফুড এটা আমরা পড়েই থাকি, but there are a lot of things we need to really understand to know that whether the additive or ingredient যেটা আমরা ফুডে অ্যাড করছি during তার প্রক্রিয়াকরণের সময় তার সংরক্ষণের সময় whether that is safe for human health. সো এই বিষয়টাই এখানে আমি ফ্রেম করেছি as safety evaluations, কি করে আমরা বুঝবো how safe they are, রিস্ক অ্যাসেসমেন্ট কি করে করব এবং অবশ্যই সেগুলো গভর্নড হবে বাই রেগুলেটরি এজেন্সিজ। মানে আমি আপনি বা স্টুডেন্ট আমি মিলে একটা রেগুলেশন তৈরি করতে পারি না, সো দেয়ার আর সার্টেন ফ্রেমওয়ার্কস, কিছু কাঠামো রয়েছে তাদের মাধ্যমে রেগুলেশনস গুলো ফ্রেমড হয় এবং সেগুলোকে ওবে করে করে স্টেপ বাই স্টেপ আমাদের ফুড প্রসেসিং এ এগিয়ে যেতে হয়। তো ফুড অ্যাডিটিভস হয় আমরা সবাই জানি যে উইদাউট ফুড অ্যাডিটিভস এই ফুড প্রসেসিং ফুড প্রোডাক্ট তৈরি কোনো কিছুই একেবারেই পসিবল নয়। অ্যাডিটিভ মানে বাংলা মানে হচ্ছে সামথিং যেটা আমি যোগ করছি। এখন এই যোগ করাটা আমি জেনে বুঝে করতে পারি, অর্থাৎ দে কুড বি ডিরেক্ট ফুড অ্যাডিটিভস যেগুলো আমি ইন্টেনশনালি আমি অ্যাড করছি, যেমন সুগার, সল্ট। আমি কোল্ড ড্রিঙ্ক খাবো, সেখানে আমি একটু সিট্রিক অ্যাসিড দেবো যাতে খেতে আমার বেশি ভালো লাগে, এটা হয়েই থাকে। কিন্তু আমাদের জানা নেই, চোখে দেখতে পাচ্ছি না, ইন্টেনশনালি যোগ করিনি, এরকম বহু ইনডাইরেক্ট ফুড অ্যাডিটিভস রয়েছে যেটাও কিন্তু আমি আমার ফুডের সাথে খেয়ে ফেলছি অজান্তে, এবং মোস্টলি দে আর নট সেফ ফর হিউম্যান কনজাম্পশন। তার মধ্যে হচ্ছে পেস্টিসাইডস, ইনসেকটিসাইড রেসিডিউস, হেভি মেটাল কন্টামিনেন্টস হতে পারে এবং মূলত হচ্ছে প্যাকেজিং মেটেরিয়াল। এবং যত আমরা এই ফুড প্রসেসিং, যত প্রসেসড ফুডস খাবো রাদার দ্যান গোয়িং টু দ্য মার্কেট, বাজার করে নিয়ে এলাম ফ্রেশ ফুড, সেটাকে আমরা ডোমেস্টিক্যালি প্রিপেয়ার করে আমরা খাচ্ছি, সেখানে আমরা ইনসেকটিসাইড, পেস্টিসাইডস আমাদের কুকিং প্রসিডিওরের মাধ্যমে আমরা অনেকটাই কিন্তু নষ্ট করতে পারছি। কিন্তু অনেকগুলো যে ফ্রাইং, ড্রাইং, নানান ধরনের কেমিক্যাল অ্যাডিটিভস যেগুলো ফুড ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারার লেভেলে যোগ করে থাকে এবং সেখানে প্যাকেজিং মেটেরিয়াল দিতেই হয় কনজিউমার কাছে ঠিক করে পৌঁছানোর জন্য, সেখান থেকেও কিন্তু অনেক ইনডিরেক্ট ফুড অ্যাডিটিভস ফুড মেটেরিয়ালের মধ্যে ঢুকে আসতে পারে। সো আমাদের মূল বিষয় আজকে হবে হাউ টু নো whether the direct and the indirect food additives are safe for human consumption and how do we know that they are safe. এটাই হবে বিষয়। Now who regulates them? They are regulated internationally, which also we have to follow at the national level by the United Nations Food and Agriculture Organization, FAO, and under who? World Health Organization এর আন্ডারে কিন্তু আমাদের এই কোডেক্স এলিমেন্টারিয়াস যে বডিটা as well as FDA, Food and Drug Administration, এরাই যৌথভাবে কিন্তু এটা নির্ধারণ করে যে কত পরিমাণে কোন ফুড অ্যাডিটিভ একটা ফুডে যোগ করলে সেটা একদম সেফ হবে ফর কনজাম্পশন। এখন প্রশ্ন হচ্ছে যদি সেফটি নিয়ে এত কথা হচ্ছে তাহলে why add at all? কেন যোগ করবো? যোগ যদি না করি ডিরেক্ট করলো তাহলে সেফটি নিয়েও এত ভাবনা চিন্তা করতে হয় না, কিন্তু সেটা সম্ভব নয়। বিকজ আমাদের প্রত্যেকটা ফুড প্রোডাক্টই সেটা র হোক বা প্রসেসড হোক তার শেলফ লাইফ বাড়াতে হবে, তাকে সংরক্ষণ করতে হবে আনটিল দ্য টাইম ফুডটা তৈরি হওয়া থেকে আমার প্লেটে এসে পড়লো, আমি সেটাকে খেলাম, এই সময়টা অব্দি ফুড প্রোডাক্টকে কমপ্লিটলি সেফ হতে হবে। সেই কারণে শেলফ লাইফ বাড়ানোর জন্য অনেক ধরনের কেমিক্যাল প্রিজারভেটিভস আমাদের যোগ করতে হতেই পারে। এটা গেল এক নম্বর। তাতে কি হবে? মাইক্রোবায়োলজিক্যাল গ্রোথ, ইনফেস্টেশন, এগুলো আমরা কমাতে পারবো, কারণ ফুড প্রোডাক্টের সেফটি প্রথম হচ্ছে মাইক্রোবায়োলজিক্যাল সেফটি, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মাইক্রোবায়োলজিক্যালি সেফ কিনা ফ্রম ব্যাকটেরিয়া, ইস্ট। ম্যাডাম সরি টু ইন্টারাপ্ট,
ম্যাডাম সরি টু ইন্টারাপ্ট। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনার এটা মুভিং হচ্ছিল না আর কি, স্লাইডটা। এখন হচ্ছে? এখন হচ্ছে। ওকে, আমি একটাই স্লাইডে গিয়েছি। আচ্ছা আচ্ছা, একটাই গিয়েছি, why use additives, এটাতে। এটা 3 নম্বরে আছে ম্যাডাম, 3 নম্বরে। হ্যাঁ 2 নম্বর এটা দেখেছেন, এখন আচ্ছা, যেটা আচ্ছা। দেখাচ্ছি এটা 2, এটা 3। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে ঠিক আছে। ঠিক আছে। তো আমার একটা গেল প্রিজারভেটিভ সংরক্ষণের কারণ, সেকেন্ড এবং সেটা মূল জিনিস কিভাবে প্রিজার্ভ করব, অর্থাৎ মাইক্রোবায়োলজিক্যাল ইনফেস্টেশন থেকে প্রতিরোধ করব। সেকেন্ড কি, ফুডের প্রত্যেকটা আমরা জানি ফ্রম দ্য নিউট্রিশন ডিপার্টমেন্ট, তোমরা খুবই ভালো করে জানো যে ইউ নিড নিউট্রিশনাল ভ্যালু টু বি ওয়েল প্রিজার্ভড। And most food products these days do not only give you the nutritional content, but they also give you a pharmaceutical value, as in a seutic or a therapeutic value. So together, summation of nutritional and seutic, we call it a nutraceutical. So the nutraceutical value of the food product should also be well preserved. আর কি, ফুডটা প্রথম হচ্ছে আকৃষ্ট করতে হবে আমাকে, আর আকর্ষণ হতে হবে। ফুডটা যদি দেখতে বিচ্ছিরি হয় তাহলে তো আমরা খাবো না, তাহলে সেন্সরি অ্যাপিলটাও ভীষণ ইম্পর্টেন্ট। সো একটা ফুড শুড বি অ্যাপিলিং টু দ্য সেন্সেস, ইট শুড বি অর্গানোলেপটিক্যালি সাউন্ড in terms of its appearance, in terms of its color, in terms of its odor, flavor, taste, texture, etc. এই সব কিছু মিলিয়ে মিশিয়ে সংরক্ষণ করতে গেলে আমাদের অ্যাডিটিভস কে বর্জন করলে চলবে না। দ্যাট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট দেয়ারফর অফ ফুড প্রসেসিং। সো দিস ইজ দ্য ফার্স্ট থিং। So we have to use it. So primarily the uses are in the 4 levels. For freshness maintenance, that is for enhancement of shelf life. Sensory aid, organoleptic potential বাড়িয়ে দেওয়ার জন্য। For processing, কিছু জিনিস আমি প্রসেসিং এ করতে পারবো না যতক্ষণ অবধি আমি পাউরুটি বানানোর সময় একটা যদি ডো লিভেনিং এজেন্ট না দিই, পাউরুটি বিস্কিট তৈরিই হবে না। So processing it. And last is nutritive additives. যতটা নিউট্রিশন ছিল ফুডে, আমার প্রসেসিং এর জন্য স্পেশালি হিট প্রসেসিং এর সময় নষ্ট হয়ে যেতে পারে, তা আমাকে আবার বাইরে এসে তো যোগ করতে হবে। সো নিউট্রিটিভ অ্যাডিটিভস কারণেও আমাকে ডিরেক্ট ফুড অ্যাডিটিভস ইউজ করতে হবে। সো ওয়ান বাই ওয়ান আমরা একটু খুব ছোট্ট করে এগুলোকে দেখে নেব। The first category, as we said, are preservatives or antimicrobial agents. এখানে কিছুগুলো আমি লাল দিয়ে আর কিছু নীল দিয়ে করেছি, তার কারণ হচ্ছে সোডিয়াম বেনজয়েড প্যারাবেন সালফার ডাইঅক্সাইড অ্যাকচুয়ালি কিন্তু US FDA কোডেক্স অনুসারে ব্যান্ড হয়ে গেছে গ্লোবালি, বাট ইউ উইল ফাইন্ড in many food products even till date these are being used. Many products in the pharmaceutical range will be labeled paraben free. You have to declare it on the label. So these are additives of concern, কারণ সেগুলো দেখিয়েছে they cause lot of detrimental diseases in human beings. কিন্তু সেগুলোর ব্যবহার কিন্তু সম্পূর্ণভাবে রোধ করা যায়নি, যে জন্য এখনো ব্যবহৃত হয় বলে সেগুলোকে সতর্কতার যাতে আমরা অবলম্বন করতে পারি সেই জন্য লাল দিয়ে দেখিয়েছি। বাকিগুলো আমরা ব্যবহার করে থাকি, আমরা সেগুলো দেখব। And these are added mainly why আমরা জানি microbiological growth হয় যখন প্রভূত পরিমাণে জল থাকে ফুডে, অর্থাৎ moisture content in the food is high, which we relate in terms of water activity. তাহলে water activity of the food কে যদি আমি কমাতে চাই, যত কমাবো in the scale of 0 to 1, I bring it close to 0, like 0.2, 0.3, 0.4, 0.5, I can preserve the food product for a longer time. Acidulants, অর্থাৎ কথাটা থেকেই বোঝা যাচ্ছে যে something which is of acid taste, but at the same time it enhances the mouth feel. কেন আমার বাড়িতে অরেঞ্জ জুস দিলে খেতে ভালো লাগে না, কিন্তু দোকানে গিয়ে একটা ফ্রুটি বা অরেঞ্জের জুস খেতে বেশি ভালো লাগে? তার কারণই হচ্ছে I have enhanced the mouth feel and the flavor by extra addition of acidulants like gluconic acid, fumaric acid, tartaric acid, malic, lactic, phosphoric acid, etc. And of course citric acid. Citric যদিও সিট্রাস ফ্রুটসে থাকে, তাও সেটা স্বাদটাকে বর্ধিত করার জন্য বাইরে থেকেও এটাকে যোগ করা হয়। এই ক্যাটাগরিটা তো ভীষণ ইম্পর্টেন্ট। এখন সারা পৃথিবীতে অ্যান্টিঅক্সিডেন্ট সমস্ত অর্গানাইজেশনস হয়ে গেছে যারা ডেডিকেটেড ভাবে শুধু অ্যান্টিঅক্সিডেন্ট নিয়ে রিসার্চ করছে। কেন? তার কারণ যদি আমার বডিতে এই র্যাডিক্যাল যে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস যেগুলো তৈরি হয় সেগুলো যদি বেশি তৈরি হয়, অথচ সেগুলো যদি কোয়েঞ্চিং বা স্ক্যাভেঞ্জিং করা না যায়, তাহলে অফকোর্স ইট লিডস টু অক্সিডেটিভ স্ট্রেস ডিসঅর্ডার্স। তার মধ্যে ক্যান্সার 1 নম্বর, তার মধ্যে আরো অনেক রয়েছে, যেমন আমাদের নিউরোডিজেনারেটিভ ডিজিজেস গুলোও রয়েছে। সেই জন্য সবসময় বলা হচ্ছে ফ্রেশ ফ্রুটস এন্ড ভেজিটেবলস খাও টু রিচার্জ ইউর বডি উইথ অ্যান্টিঅক্সিডেন্টস। আমাদের বডিতেও অ্যান্টিঅক্সিডেন্টস ন্যাচারালি প্রেজেন্ট থাকে, কিন্তু উইথ এজিং, উইথ সেনেসেন্স দে ডাই আউট। সেই জন্য তাদের রিপ্লেনিশ করার জন্য বারবার we need to add.
The similar thing is in a food product also, especially for oils. Oils এর বেলাতে আমরা সবাই জানি সেখানে প্রচুর unsaturated fatty acids থাকে যেগুলো prone to oxidative rancidity. তাই সেই oxidative damage prevent করার জন্য we need to add antioxidants. 2013 অবধি the most used antioxidant globally ছিল BHA and BHT. Butylated hydroxyanisole and butylated hydroxytoluene. These are red and at the end. কেন এখন এটা completely banned? এখন কোনো তেলে BHA BHT যোগ করা যাবে না। কেন যাবে না, কিভাবে সেগুলো সেফ নয় সেটা কিভাবে বার করা হলো সে পদ্ধতিতে আমি একটু পরেই আসছি। সেফ তাহলে কোনগুলো? প্রোপাইল গ্যালেট, এটা কিন্তু আমি এক কাপ চায়ও পেতে পারি। টোকোফেরলস, যেগুলো ভিটামিন ই, যেগুলো আমার সব ভেজিটেবল অয়েলসে প্রেজেন্ট রয়েছে। ভিটামিন সি ascorbic acid, the most powerful antioxidant, and TBHQ, tertiary butyl hydroquinone. This is the only, you can say, a semi-natural, semi-synthetic one, the propyl gallate and the TBHQ, which are in rampant use now, which are very safe for human consumption. Anti-browning agents. আমরা সবাই জানি আলু কেটে রাখলে, একটা কলা কেটে রাখলে ব্রাউন হয়ে যায় because of the enzymatic browning reactions, right? So we know polyphenol oxidase browning যেটা হয়, that is enzymatic browning process, which actually acts on the polyphenols in the fruits and vegetables এবং সেগুলো convert করে। Madam, 1 second, madam, 1 second, sorry to interrupt. Again, your slide not moving, I supposed. It is, আপনি কি 3 নম্বর স্লাইড দেখাচ্ছেন? কত নম্বরে আছে? না আমরা কিন্তু আমি 3 নম্বরে দেখতে পাচ্ছি ম্যাডাম। দেখতে পাচ্ছেন? এটা কি করে হচ্ছে? আমরা 3 নম্বর ইউজ অ্যাডিটিভস। না এবার দেখা যাচ্ছে, এবার তাহলে আমি ফুল স্ক্রিন করছি না, আমি এইভাবে দেখাচ্ছি। কোন কারণে ফুল স্ক্রিনে ট্রান্সমিশন দেখা যাচ্ছে, অ্যান্টিঅক্সিডেন্ট দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো? ঠিক আছে, ঠিক আছে। আমি তাহলে ফুল স্ক্রিন করছি না, আমি স্লাইড ভিউতে থাকছি। কেমন? কিছু সাউন্ড আসছে, কেউ আই থিংক কথা বলছে। আচ্ছা এবার দেখুন তো, দেখতে পাচ্ছেন কিনা? ম্যাডাম দেখা যাচ্ছে, ম্যাডাম দেখা যাচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। আমি 7 নম্বর স্লাইড পড়াচ্ছেন। আমি অ্যান্টিঅক্সিডেন্টস এর পরে এইখানে এসে পৌঁছেছি, অ্যান্টি ব্রাউনিং পরেরটাতে। পরেরটা দেখাচ্ছে না, অ্যান্টিঅক্সিডেন্ট লাইট। তাহলে ঠিক আছে, আমি ওইভাবে যাচ্ছি। এবার দেখুন তো অ্যান্টি ব্রাউনিং দেখতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাম। ঠিক, আমি তাহলে এইভাবেই এগোই, ফুল ভিউ করছি না। অসুবিধা হচ্ছে কোনো কারণে গ্রুপটিতে হয়তো ওয়াইফাই ট্রান্সমিশনে হচ্ছে। ঠিক আছে, আমি এইভাবে দেখাচ্ছি, কোনো অসুবিধা হবে না, ফন্ট সাইজ বড় আছে, দেখা যাবে। আচ্ছা যেটা বলছিলাম, ঠিক আছে, ব্রাউনিং রিঅ্যাকশন যেটা হয়ে থাকে ইন ফ্রুটস এন্ড ভেজিটেবলস বোথ এনজাইম্যাটিক্যালি আর নন এনজাইম্যাটিক্যালি, এটা হলেও কি হয়, ফুডের সেন্সরি ভ্যালু একদম নষ্ট। যদিও ফুডটা কিন্তু স্পয়েলড হচ্ছে না, কিন্তু দেখতে বিচ্ছিরি হয়ে যাচ্ছে, ব্রাউন টু ডার্ক কালার। So what we need to do, এটাকে রোধ করার জন্য অ্যান্টি ব্রাউনিং এজেন্টস আমাদের যোগ করতে হবে, যেগুলো কি করে, what is a main reaction, পলিফেনলের উপর পলিফেনল অক্সিডেজ in the presence of copper ion and in the presence of oxygen polyphenols কে কনভার্ট করে টু কুইনোনস। এই কুইনোনস গুলো আরো অনেক রিঅ্যাকশনের মাধ্যমে ফাইনালি কনভার্টেড হয় টু মেলানিন, যেটা আমাদের স্কিন পিগমেন্টও, যার জন্য রংটা ব্রাউন হয়ে যায়। তাই কি করতে হবে, আমি যদি এনজাইমটার কোফ্যাক্টর কপারকে যদি আমি স্ক্যাভেঞ্জ করে দিই বা অক্সিজেনকে যদি কাট অফ করে দিই, তাহলে এই রিঅ্যাকশনটা আর হবে না। So therefore what is used, citric acid, ascorbic acid, EDTA, why? কারণ এগুলো ভীষণ ভালো চিলেটিং এজেন্টস বা সিকোয়েস্টারিং এজেন্টস বলে আমরা কেমিস্ট্রিতে জেনে এসেছি। So they will scavenge the copper ion এবং তখনই কিন্তু রিঅ্যাকশনটা অত্যন্ত স্লো হয়ে যাবে। Next we come to emulsifiers. এগুলো আমরা সবাই জানি, we wouldn't have enjoyed a cup of ice cream, একটা কেক, কোনো কিছুই আমরা এনজয় করতে পারতাম না যদি না emulsifiers এর ব্যবহার হতো। emulsifiers এর কাজ কি, দুটো ইনমিসিবল লিকুইড সলিউশনকে, অর্থাৎ যেমন অয়েল অ্যান্ড ওয়াটার which are not miscible in each other, এই দুটোকে সুন্দর করে সংমিশ্রণে আনছে, শুধু না তাকে স্টেবলও করে রাখছে। অর্থাৎ যখন আমি মিল্ক খাচ্ছি বা বাটার খাচ্ছি, আমার কিন্তু দুটো ফেজই রয়েছে, দুটো ইমমিসিবল অয়েল এন্ড ওয়াটার, কিন্তু ইন দ্য ফাইনাল প্রোডাক্ট উই আর নট এবল টু মেক আউট কোনটা অয়েল ফেজ কোনটা অ্যাকুয়াস ফেজ। কেন? তার কারণ সেখানে আমি বাইন্ডার্স হিসেবে ইমালসিফায়ার ব্যবহার করেছি, যেগুলো লোয়ার্স ডাউন দ্য ইন্টারফেশিয়াল সারফেস টেনশন অ্যান্ড অ্যালাউজ দ্য aqueous and the non-aqueous portions to remain together. সেখানে ক্লাসিক্যাল এক্সাম্পল ফুডের বেলাতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, আমাদের নিজস্ব বায়োকেমিস্ট্রি বলে দেয় বডি সিস্টেমে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রেজেন্ট হচ্ছে ফসফোলিপিড লেসিথিন।
এই লেসিথিন যে ফসফোলিপিড এর জেনারিক নেম, এই ফসফাটিডিল কোলিন, এই ফসফাটিডিল কোলিন প্লেজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল, এবং ফুড ইন্ডাস্ট্রিতেও তাই। মিমিকিং দ্য ইনভিভো বডি সিস্টেম, এই ফসফাটিডিল কোলিন এবং সেরিন এগুলি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় অ্যাজ ইমালসিফাইং এজেন্টস। এছাড়াও জিএমএস, গ্লিসারিন মনোস্টেরয়েড সব আইসক্রিমে থাকে। সোডিয়াম স্টেরয়েড ল্যাকটালেট দিয়ে এখন বেশি ভালো ভালো আইসক্রিম যেগুলো খেতে হয়, দ্যাট ইজ বিকজ অফ সোডিয়াম স্টেরয়েড ল্যাকটালেট। এছাড়াও অনেক সরবিট এন্ড এস্টার্স অফ ফ্যাটি অ্যাসিডস এক্সেট্রা এগুলো সব ব্যবহৃত হয়। এবং আমরা যে এক্সট্রুডেড ফুড প্রোডাক্টস খাই, যে কুরকুরে খাচ্ছি, ফ্রাইমস খাচ্ছি, নানান ধরনের ছোট ছোট পাপড় খাচ্ছি, এগুলো সব কিন্তু ইমালসিফায়ার্স এর জন্য এই বান্ধবটা তাদের মধ্যে হয়ে থাকে। স্টেবিলাইজার একটা জেনারেল টার্ম, অর্থাৎ কি আমার যেখানে কিছু ক্রিস্টাল স্ট্রাকচার থাকবে সেই স্ট্রাকচারটাকে ধরে রাখার। আবার এখানে ক্লাসিক এক্সাম্পল চলে আসে আইসক্রিমের বেলাতে। সেখানেও কিন্তু দেখো এই যে আইস ক্রিস্টালের যে স্ট্রাকচার, অর্থাৎ ছোট ছোট ইননিউমারেবল আইস ক্রিস্টালস হবে, বড় বড় কাঁচা কাঁচা শক্ত শক্ত হবে না, তাহলে কুলফি আর আইসক্রিমে কোনো তফাৎ থাকবে না। সেরকম যদি ক্রিস্টালকে স্টেবিলাইজ করতে হয়, আমাকে প্রোটিন স্ট্রাকচার, তার কার্বোহাইড্রেট, ল্যাকটোজের স্ট্রাকচার সব কিছুকে আইসক্রিমে স্টেবিলাইজ করতে হবে। সো স্টেবিলাইজার হিসেবে অনেক রকম জিনিস ব্যবহৃত হয়। এছাড়া ফ্লেভারকে স্টেবিলাইজ করতে, বিয়ার, ওয়াইনের যাতে সেখানে হেজি না হয়ে যায় তাদের ক্লারিফিকেশনের জন্য, অনেক কিছু কনফেকশনারি কোটিং দেওয়ার জন্য, জেলিং করার জন্য মেনি স্টেবিলাইজার্স অ্যান্ড হাইড্রোকোলয়েডস যারা ওয়াটারকে কন্ট্রোল করে, অ্যাবজর্ব করে, সেগুলো ইউজ করে। সেখানে গামস মূলত আসে। Which kind of gum? যেমন গুয়ার গাম সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ইন দ্য ফুড ইন্ডাস্ট্রি। এছাড়া গাম অ্যাকাশিয়া আছে, লোকাল স্পিন গাম, ক্যারোজিনান, জ্যান্থান গাম, মাইক্রোবায়োলজি ল্যাবে সবাই ব্যবহার করেছো agar agar. So that also can be used in food. এছাড়া sodium alginate. So many kinds of gums are used as stabilizers. Next is a firming or the crisping agent. আমরা যখন পোটাটো চিপস খাচ্ছি, পোটাটো ফ্রাইজ, লেজে, why do we enjoy? কারণ ওই মুচমুচে ভাবটা আমি কামড়াচ্ছি এবং বেশ একটা ক্রাঞ্চি ফিল হচ্ছে। তাই বাড়িতে আলু ভাজা ভাজলে তো এই জিনিসটা আসে না। কেন হচ্ছে? আর সেখানে আমরা তাদের স্ট্রাকচার, যখনই আমরা আলুটাকে আগে জলে ধুচ্ছি ডিউরিং দ্য প্রসেস অফ ব্লাঞ্চিং, তোমরা সবাই স্টুডেন্টরা ব্লাঞ্চিং জানো, তুমি জানো যে সেই সময় কিছু জলও অ্যাবজর্ব করে নেওয়ার জন্য টেক্সচারটা সফটেন্ড হয়ে যায়। এবার তুমি যতই ফ্রাই করো বেশি তেল লাগবে টু মেক ইট মুচমুচে, বাট আদারওয়াইজ ইট উইল নট বি। In order to prevent more oil uptake, আমরা কি করতে পারি? আমরা ফর্মিং এজেন্ট হিসেবে ব্লাঞ্চিং ওয়াটারের মধ্যে যখন জলে 85 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা 2-3 মিনিট ডুবিয়ে রাখছি, তখনই আমরা ক্যালসিয়াম সল্টস যোগ করে দিতে পারি, যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এছাড়া কিছু সিট্রেট, ফসফেটস এক্সেট্রা। ক্যালসিয়াম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর রিজিডিটি, অল অফ আস নো, এবং দ্যাট উইল রেন্ডার দ্য ফ্রাইড চিপস ভেরি ক্রিস্পি। ফ্লেভারিং এজেন্টস, গন্ধ যদি না থাকে আমাদের খাবার তো ভালো লাগবেই না। সো দেয়ার আর ওয়াইড ভ্যারাইটি। এটা একটা আলাদা ডিসিপ্লিন ডোমেইন বাই ইটসেলফ ইন দ্য লাইন অফ ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন অ্যান্ড টেকনোলজি, যেখানে ফ্লেভারিং এজেন্টস হ্যাভ গট আ হিউজ রোল টু প্লে। হয়তো নিউট্রিশনালি তাদের খুব একটা লাভ কিছু থাকছে না, কিন্তু সেন্সরি অ্যাপিলের জন্য ফ্লেভার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ন্যাচারাল হতে পারে, সিনথেটিক হতে পারে, সেমি সিনথেটিক হতে পারে। এই যে কোকা কোলা ফ্লেভারটা ভালো লাগে বলেই তো কোকা কোলা আমরা এত খেয়ে থাকি। সো ইটস ফর দ্য ফ্লেভার, ইট ইজ নট ফর দ্য নিউট্রিশন। আর কিছু কম্পাউন্ড থাকে যেগুলো নিজে কোনো ফ্লেভার দেয় না, কিন্তু সেটা ফ্লেভারটাকে বর্ধিত করতে পারে, এনহান্স করতে পারে। যেমন নুডলসের বেলাতে কোনো ফ্লেভার নেই, ইটস আ প্ল্যান্ট টেস্ট, এটাকে বলি উমামি ফ্লেভার, কিন্তু সেটাকে আরো ভালো করে যাতে মুখে আমাদের আরো ভালো লাগে খেতে, চাও আমাদের ভীষণ খেতে ভালো লাগে। কেন? বিকজ উই হ্যাভ বিন অ্যাডিং সো লং। সবাই আমরা ম্যাগির কেসটা জানি যে সেখানে মনোসোডিয়াম গ্লুটামেট বাইরে থেকেও যোগ করা হচ্ছিল। এমনিতে মনোসোডিয়াম গ্লুটামেট কিন্তু ম্যাগি প্রসেসিং এর সময় তৈরি হবে, কিন্তু ওরা অ্যাডিশনালিও বাইরে থেকে যোগ করছিল। এবং এটা আমরা জানি যে দিস ইজ নোন অ্যাজ চাইনিজ রেস্টুরেন্ট সিনড্রোম, কারণ চায়নাতে যেহেতু এটা চাইনিজ ফুড দিয়ে এই কনসেপ্টটা এসেছে, সেই জন্য বলা হয় যে মনোসোডিয়াম গ্লুটামেট যেটা একটা ফ্লেভার এনহান্সার, যার নিজের কোনো ফ্লেভার নেই কিন্তু সাজেশনাল ফ্লেভার দিতে পারে, এটাকে কমপ্লিটলি ব্যান করা হোক, কারণ এটা নট অনলি কজেস ক্যান্সার, ইট ইজ অলসো নিউরোটক্সিক। এখন দেখবেন ম্যাগির প্যাকেটে মনোসোডিয়াম গ্লুটামেটের জায়গায় রাইবোনিউক্লিওটাইডস ইউজ হচ্ছে, দামটাও একটু বেড়ে গেছে, পোর্শনটা কমে গেছে, বাট দ্যাট ইজ আ গুড হেলদি শিফট। 5-ribonucleotides are completely harmless and safe, and they can also act as flavor enhancers. এছাড়া মলচল এগুলো ব্যবহার হয়ে থাকে। কালার্স আর এগেন ভেরি ইম্পর্টেন্ট। আমরা সবাই জানি আমাদের সুইটমেট ইন্ডাস্ট্রি অর্থাৎ বাঙালি সন্দেশ, সেখানে এতদিন যাবত সব অ্যাজো ডাইজ, কোল টার ডাইজ, এই সিনথেটিক গুলো ব্যবহৃত হচ্ছিল, কিন্তু এখন সেগুলো কমপ্লিটলি ব্যান্ড হয়ে সব ন্যাচারাল কালার্সে চলে গেছে।
এখন স্ট্রবেরি কালার্ড যদি থাকে ফ্লেভার সন্দেশ থাকে, অ্যাকচুয়ালি সেখানে স্ট্রবেরি কালার ফ্লেভার এক্সট্রাক্টই যোগ করা হচ্ছে। এবং আগে ছিল যে একটা মানে সুইট স্ট্রবেরি 25 রুপিস আ পিস, আমরা খুব অবাক হতাম। আর এখন যদি 25 রুপিস আ পিস না হয় তাহলে আমরা বেশি অবাক হব, তখন সন্দেহ হবে যে এটা ন্যাচারাল সোর্স থেকে এসেছে কি আসেনি। হিউমেকটেন মানে নামটা থেকে বোঝা যাচ্ছে হিউমিডিটি মডিফায়ার। অর্থাৎ অনেক ফুড প্রোডাক্টস এর বেলাতে কি হয় যে সেটা যদি ড্রাইং আউট হয়ে যায়, প্রিভেন্টিং ড্রাই, বেশি ড্রাই বা হয়ে গেলে সেটা ভালো লাগবে না। যেমন ডেসিকেটেড কোকোনাটস কেকস অত্যন্ত যদি ড্রাই হয়ে যায় তাহলে ভালো লাগবে না, একটুখানি সফটনেস ময়েস্ট ভাবটা থাকতে হবে। সে কারণে তারা কি করে, দে পিক আপ ময়েশ্চার ফ্রম দি এনভায়রনমেন্ট এবং ফুডে সেটা ট্রান্সমিট করে দেয়। যেমন সরবিটল, ম্যানিটল, প্রোপিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল, এগুলো সব ফুড প্রোডাক্টেই ব্যবহৃত হয়ে থাকে। এবার হচ্ছে সাপ্লিমেন্টস। আমার মেইন ফুডে ছাড়াও আমরা সবাই জানি আমরা ভিটামিন মিনারেল সাপ্লিমেন্টস খেলাম। এখন তো সাপ্লিমেন্ট নিয়ে অনেকটা বেশি জানি বিকজ অফ দ্য কোভিড প্যান্ডেমিক, যে যেখানে পরের দিকে এই যে মিউকর ফাঙ্গাসে ব্ল্যাক ফাঙ্গাস ইনফেস্টেশন হলো, আর সব পেশেন্টসের আগে কি করা হচ্ছিল, জিঙ্কোভিট দেওয়া হচ্ছিল এবং পেশেন্টসরা 15 দিনের ছাড়াও আরো বেশি করে খেতে থাকলো। এবং যত জিঙ্ক আমি বডিতে চার্জ করলাম, জিঙ্ক ইজ আ ফুড উইচ দ্য মিউকর ফাঙ্গাস লাভস লাইক এনিথিং। জিঙ্ক পেয়ে তারা প্রচন্ড প্রলিফারেট করলো, তারা কিন্তু আমাদের বডিতে থাকে, বাট ইট বিকামস অ্যান অপরচুনিস্ট প্যাথোজেন, কারণ আর সমস্ত কম্পিটিং মাইক্রোফ্লোরা গুলো অ্যান্টিবায়োটিক্সে মরে গেছে, তারা তখন রাজত্ব করতে থাকলো। সো এই নিয়ে কত মানুষ প্রাণ হারালেন বিকজ অফ দিস ব্ল্যাক ফাঙ্গাস। সো ওয়্যার আ স্মল সাপ্লিমেন্ট ফ্রম আ জিঙ্ক দ্যাট অ্যাকচুয়ালি কজ দ্য সেকেন্ড প্যান্ডেমিক অফ দ্য fungus one. So we have to be very very careful যে কোনটা কতটা পরিমাণে কিভাবে নেব। বেশি করে ভিটামিনস খাওয়া মোটেই ভালো না, কারণ ভিটামিন টক্সিসিটি বডির আরো বেশি ক্ষতি করে যতটা ভিটামিন ডেফিসিয়েন্সি ক্ষতি করে। এখনকার সময় ডেফিসিয়েন্সি বলতে একটু ভিটামিন D3 এগুলো ডেফিসিয়েন্সি হয়, কিন্তু ভিটামিন সি যার জন্য স্কারভি হতো এগুলো তার হয় না। চোখের জন্য খানিকটা ভিটামিন এ রেটিনলের হতে পারে, কিন্তু রেস্ট অফ দ্য থিংস এ কিন্তু খুব একটা বেশি আমাদের প্রবলেমস কিছু হয় না, বিকজ এগুলো প্রভূত পরিমাণে আমাদের ফুডসে আমরা পেয়েই থাকি। সিকোয়েস্টারিন আমরা আগেও আলোচনা করেছি, যেগুলো মূলত চিলেটিং এজেন্টস, অর্থাৎ সেটা আমাদের ইন কনজাংশন উইথ অ্যান্টিঅক্সিডেন্টস ব্যবহার করব। দিস এক্সাম্পলস উই হ্যাভ সিন বিফোর। সুইটনার্স, এইটা আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কজ অফ কনসার্ন। যেহেতু ইন্ডিয়া এখন অলমোস্ট ডায়াবেটিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড হয়ে গেছে, আমরা চিনি খাবো না, কিন্তু চিনি না খেয়ে যেটা খাচ্ছি সেটা আরো খারাপ। আমরা সবসময় খাচ্ছি কি, আমরা উই আর টেকিং সুগার ফ্রিতে বেশি করে আমার থাকছে কি সুক্রালোজ থাকছে, অ্যাসিসালফিন কে থাকছে, দিস আর নট গুড, অ্যাসপার্টিন থাকছে, দিস আর নট গুড অ্যাট অল, একেবারেই ভালো নয়। এবং এই যে ধরনের সুইটনার্স যেগুলো কোনো ক্যালোরি অ্যাড করবে না অথচ মিষ্টি ভাব দেবে, সেইটা কিন্তু শুধু যে এই ফ্যামিলি তা নয়, প্রোটিন সুইটনার্সও বার হয়েছিল। এগুলো তো গেল কার্বোহাইড্রেট ফ্যামিলি অফ সুইটনার্স। প্রোটিন সুইটনার্স গুলো আরো অনেক বেশি ক্ষতিকারক ছিল। তার মধ্যে মূল এক্সাম্পল ছিল মোনেলিন। এই মোনেলিনটা খুবই ভালো, এটা থেকে গেছে। মোনেলিন আছে, থমাটিন আছে, এগুলো কিন্তু আফ্রিকান শ্রাবস, ডেজার্টের মধ্যে গ্রো করা আফ্রিকার শ্রাব থেকে এই প্রোটিনগুলো আইসোলেট করা হয়েছিল। এবং সেখানে তারপরে অনেক টেস্ট করে তারপরে দেখা গেল থমাটিন নিয়ে, আপনারা অনেকেই নাগার্জুনা কেমিক্যালস এন্ড ফার্টিলাইজার্স এর জানেন, একটা প্রোডাক্ট বার করেছিল হানিটোজ, এবং হানিটোজে কিন্তু ওরা থমাটিন প্রোটিন সুইটনার দিয়ে বলেছিল এখানে চিনি আমরা অ্যাড করি না, সুক্রোজ নেই, এখানে থমাটিন আছে। এখন কিন্তু তাদের প্রোডাক্টটা কল অফ করে নিতে হয়েছে, আর থমাটিন এখন প্রুভ টু বি আ কার্সিনোজেন। তো এই জায়গাগুলো আমাদের বিকজ অফ ইনক্রিজিং ওবেসিটি অ্যান্ড ডেন্টাল প্রবলেমস এন্ড অল দ্যাট আমরা সবাই শিফট করেছি টু নন নিউট্রিটিভ সুইটনার্স, কিন্তু এখানেও দেয়ার আর ওয়ার্ডস অফ কশন। এই মূল ক্যাটাগরিগুলো ছাড়াও দেয়ার আর লিভিনিং এজেন্টস, যেটা আমরা জানি ফোলানোর জন্য লাগবে, সেখানে আমার ইস্ট দিয়ে আমি কাজ করব, এছাড়া আমার বেকিং সোডা থাকবে। অ্যান্টি কেকিং এজেন্টস, যেগুলো করতে দেবে না, মানে কেকের মতো লাম্প ভাবতে দেবে না। অর্থাৎ আমি যখন মশলার প্যাক কিনবো সেখানে যদি আমার হলুদ গুঁড়ো পুরো একটা দলার মতো হয়ে থাকে তাহলে তো কাজ হবে না, একটা ফ্রি ফ্লোয়িং পাউডার হতে হবে। ইট শুড নট বিকাম লাইক আ কেক। সো আই এম গোইং টু অ্যাড 0.1% অফ সিলিকন ডাইঅক্সাইড অ্যাজ অ্যান অ্যান্টি কেকিং এজেন্ট। এরেটিং এজেন্ট, আমরা এই যে সমস্ত এরেটেড কার্বোনেটেড বেভারেজেস গুলো এনজয় করছি বিকজ অফ কার্বন ডাইঅক্সাইড, ইটস আ গুড এরেটিং এজেন্ট। রিলিজ এজেন্ট বলতে প্যান রিলিজ এজেন্ট। আমি যখন মোল্ডে ব্রেডটা বেক করছি, কেকটা মোল্ডে বেক করছি, অর্ধেক কেক ব্রেড যদি মোল্ডের মধ্যেই থেকে যায় তাহলে তোমার প্রোডাকশনে হিউজ লস, এবং ব্রেডের সে লো ভলিউমটা প্রপার হবে না, কনজিউমারের কাছে বিক্রি হবে না। সো যাতে এই মোল্ডস গুলোর মধ্যেও আমরা কি করি, মুফা অয়েল, মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেসড অয়েল কোট করে দিই, যেগুলো এজেবল হয়, যাতে প্যান থেকে এই মোল্ডটা থেকে এই ব্রেড এবং কেকগুলো ইজিলি রিলিজড হয়ে যায়, অর্থাৎ রিলিজ এজেন্টস।
অ্যান্টি ফোমিং এজেন্টস, আমরা জানি পেপটাইডস অ্যান্ড প্রোটিনস এগুলো সারফেস অ্যাক্টিভ এজেন্টস, এগুলো প্রচুর ফোম তৈরি করে। আমরা যে কারণে যদি বেশি ফোমিং হয় ইন দি অয়েল, তাহলেও তো সেটা ভালো নয়। সো হোয়াট উই নিড টু ডু, অ্যান্টি ফোমিং এজেন্টস, এটা মিনারেল অয়েল আমরা ফার্মেন্টেশনের সময় যোগ করি, কিন্তু ফুডের সময় আমাদের যোগ করতে হয় সয়াবিন অয়েল, সানফ্লাওয়ার অয়েল। আবার কিছু ক্ষেত্রে যারা স্ট্রংলি নন ভেজিটেরিয়ান, সেখানে পিগ ফ্যাট অয়েল অর্থাৎ লার্জ অয়েল, এগুলো অ্যাড করা যেতে পারে অ্যাজ অ্যান্টি ফোমিং এজেন্টস। ফ্লাড ট্রিটিং এজেন্ট নিয়ে 3 বছর আগে অনেক কিছু হয়ে গেছিল শোরগোল। তার কারণ হচ্ছে বার হয়েছিল যে পটাশিয়াম ব্রোমেট ব্যবহার করা হয় যাতে আমার ময়দার রংটা সম্পূর্ণ সাদা হয়। তাহলে পাউরুটির আমার যেটা ক্রাস্ট অ্যান্ড দ্য ক্রামটা একদম দুধের মতো সাদা হবে, কিন্তু সেটার জন্য আমরা পটাশিয়াম ব্রোমেট ইউজ করেছি। এবার তার জন্য ব্রোমেট তৈরি হবে, and these are carcinogenic। তাই এখন ফ্লাড ট্রিটিং এজেন্টস হিসেবে কি করে, লিপোপারঅক্সিডেজ এনজাইম ব্যবহার করে। তাই তার জন্য সেটা কিভাবে পাবো, কারণ আমি সয়াবিন থেকে সেটাকে গ্রাইন্ডিং করে একটু সয়া ফ্লাওয়ার আমি আমার হুইট ফ্লাওয়ারের সাথে মিশিয়ে দেবো, তাহলেই আমার ব্রেডের এটা সাদা হয়ে যাবে। আই ডোন্ট নিড কেমিক্যাল অ্যাজ আ ট্রিটিং এজেন্ট। And enzymes as food additives, এটা একটা আলাদা ডোমেইন, সবাই জানো প্রচুর এনজাইমস ফুডে ব্যবহার হয় for many functions. Now there are many side effects of food additives. কিছু যেমন ফসফরিক অ্যাসিড, আমরা একটু আগে দেখেছি অ্যাসিডুলেন্ট হিসেবে ইউজ হয়, সেই জন্য বলা হয় বেশি সফট ড্রিঙ্ক খেও না। কেন? তার জন্য টুথ ইরোশন, বোন প্রবলেম হতে পারে। সিট্রিক অ্যাসিড বেশি খেলেও তাই হয়। সানসেট ইয়েলো নিয়ে তো ইউএসএ তে লাইক 10 years বিফোর একটা বিশাল কেস ছিল, দেখা গেছিল যে টডলার্স যারা এই 5-6 বছরের কিন্ডারগার্টেন চিলড্রেন, তারা স্কুল থেকে বেরিয়ে কি করতো, হলুদ রঙের প্রচুর আইসক্রিম খেত, কিন্তু তারপরে দেখা গেলো সেই বাচ্চাগুলোর মধ্যে হাইপার অ্যাক্টিভিটি চলে এসেছে। অনেক রিসার্চের পর বার করলো ইট ইজ বিকজ অফ দ্য সানসেট ইয়েলো, যেটা ওরা আইসক্রিমসে খাচ্ছে। এখন থেকে কিন্তু সানসেট ইয়েলো আইসক্রিমে একদম ব্যান্ড হয়ে গেছে। সোডিয়াম বেনজয়েড, এই যে বললাম যে অ্যাজমা প্রবলেম হতে পারে, কিন্তু স্টিল লিটল বিট ইউ জ্যাম জেলিতে এখনো সোডিয়াম বেনজয়েড খানিকটা ব্যবহার করে অ্যাজ আ প্রিজারভেটিভ। অ্যাসপার্টেম, যেটা বলেছি ব্রেন ক্যান্সার, মাইগ্রেন বিকজ অফ দ্য সুইটনার, স্যাকারিন, গ্লুকোজ ফ্রুক্টোজ সিরাপ, এগুলো ইত্যাদি এরকম সবকটার অনেকগুলোর জন্যই কিন্তু প্রচুর প্রবলেম হয়। ক্যারামেল ব্রেড আমাদের মাঝখানে বেশ কনজিউমারদের একটুখানি মানে দ্বিধায় ফেলে দেওয়া হয়েছিল, কারণ ব্রাউন ব্রেড বলে বাজারে যেটা বিক্রি হচ্ছিল সেটা মোটেই হোল আটা ব্রেড নয়, যে ফাইবার রিচ, উল্টে কি সেটা ক্যারামেল কালার রয়েছে, অর্থাৎ আমি চিনিটাকে পুড়িয়ে ক্যারামেলাইজেশন রিয়াকশন করে ব্রাউন কালারটা আনছিলাম। ক্যারামেল কিন্তু ইউএসএ ভীষণ প্রোপাগান্ডা করে, দে লাইক ক্যারামেল কাস্টার্ড, ক্যারামেল পাই, হ্যান ত্যান, কিন্তু এটা অত্যন্ত বাজে বিকজ ইট কজেস আ লট অফ বিহেভিয়ারিয়াল প্রবলেমস, সাইকোলজিক্যাল প্রবলেমস। সো উই ডোন্ট রিয়েলি আন্ডারস্ট্যান্ড যেটা ক্যারামেল খাওয়ার জন্য হচ্ছে। একটা এক্সাম্পল পিক আপ করেছিল কোকা কোলা পেপসির, যে আমার ক্যালোরিজ এত, সুগার, ক্যারামেল এত, ফসফরিক অ্যাসিড রয়েছে, কেফিন রয়েছে, ফ্লেভারিংস রয়েছে। ফ্যানটা আমাদের ছোটবেলাতে আমরা বেশি খেতাম, এখন যদি অতটা পাওয়া যায় না। এবং তোমরা লক্ষ্য করবে যে এই যে আমরা নামগুলো অ্যাডিটিভস এর বললাম, যখন ফুড প্যাকেটের গায়ে আমরা লেবেলটা পড়বো তখন কিন্তু নামগুলো থাকে না, ইনস্টেড ইউ উইল গেট ইট ইন দ্য ফর্ম অফ সাম নাম্বার, যেটা আমি একটু পরেই বলবো। এই নাম্বারস গুলো গুগলে সার্চ করলে আমরা করেসপন্ডিং কোন অ্যাডিটিভ যোগ করা হয়েছে সেটা কিন্তু আমরা পেয়ে যাই। এই গেল আমরা ডাইরেক্ট ফুড অ্যাডিটিভস এর গল্প। ইনডাইরেক্ট কোথা থেকে আসছে আমরা বলেছি, প্যাকেজিং থেকে চলে আসবে। অর্থাৎ কোথা থেকে আসছে, অ্যাডজুভেন্ট, পলিওলভিন ম্যানুফ্যাকচারের সময় সেখানে আমরা জানি প্লাস্টিক ম্যানুফ্যাকচার, আমরা সবাই 11-12 নাইলন ম্যানুফ্যাকচার করেছি। আমরা জানি মনোমার থেকে যখন পলিমার তৈরি হয়, এই পলিমারাইজেশন রিয়াকশনটাকে ত্বরান্বিত করার জন্য কিছু অ্যাডজুভেন্টস অ্যাড করতে হয়। তাহলে এটা আবার তো ফুডের মধ্যে থেকে যাচ্ছে, আমার প্যাকেজিং মেটেরিয়াল থেকে ফুডে মাইগ্রেট করছে। কোটিং, ক্যান কোটিং, আমরা রসগোল্লা খাচ্ছি ল্যাকার কোটিং দিচ্ছি, সবকটা যে ফুড ফ্রেন্ডলি তা নয়, সো কোটিংস আর ভেরি ডেঞ্জারাস। তারপরে যে লেটেক্স বাইন্ডার পেপারস, আমরা অনেক রকম বিস্কিটের প্যাক খুলে দেখি যে কিছু করুগেটেড ক্রাফট পেপারস একটু তেলে একটু অয়েলি কিছু দিয়ে দেয়, যাতে বিস্কিটস গুলো খুব সুন্দর দেখতে লাগে, গন্ধ খুব ভালো বেরোয়। কিন্তু উই ডোন্ট নো যে কি ধরনের কেমিক্যাল এখানে বাইন্ডার হিসেবে ব্যবহার করেছে, যেটা বিস্কিটে চলে যাচ্ছে অ্যান্ড উই আর কনজিউমিং ইট উইদাউট নোয়িং ইট। অ্যাডহেসিভস ব্যবহার করে, পলিইথিলিন তো সবচেয়ে বড় অ্যাডহেসিভ যেটা ব্যবহৃত হয়। ল্যামিনেটস, আমরা জানি যে ল্যামিনেশন যখন আমরা করি মানে প্লাস্টিক ফিল্ম অন আ 2 sides and we heat seal it, তাহলে যখনই আমি হিট সিলিং করছি প্লাস্টিকে, আমার কি হচ্ছে, যেগুলো আনরিঅ্যাক্টেড মনোমার থেকে যাচ্ছে at the end of the polymerization reaction, সেগুলো ফ্রি টু মুভ, they will migrate into the food product.
এই যে আমরা মাইক্রো ওভেনে, আমরা বেশিরভাগ সময় মাইক্রো ওভেনেবল প্লাস্টিক ইউজ করি, গ্লাস ইউজ করি না, বা সেগুলো একটু ব্যবহার করতে একটু অসুবিধা হয়, তাতে কিন্তু প্রচুর প্রবলেম। তারপরে এখন রেডি টু ইট ফুডস আছে, আমরা দোকানে গিয়ে রেডি টু ইট সবজি নিয়ে এলাম, রেডি টু ইট পোলাও নিয়ে এলাম। তো এগুলো সব রকম কি ইনস্ট্রাকশন থাকে যে ভেতরে কার্ডবোর্ড বক্সটা ফেলে দাও, ভেতর থেকে পাউচটা বার করো, গরম জলে 10 মিনিট চুবিয়ে রাখো, প্যাকেট করে খেয়ে নাও। অর্থাৎ এগুলো প্রসেসিং অফ রিটর্টিং এর মাধ্যমে হয়েছে। কিন্তু এই যে পাউচগুলো, তাতে 4 রকমের পলিমার্স দিয়ে তৈরি হয়েছে, তাহলে প্রত্যেকটা থেকে আনরিঅ্যাক্টেড মনোমার থেকে গেছে, সেগুলো আমি কিন্তু আমার কনভিনিয়েন্ট ফুডস এর সাথে খেয়ে নিলাম। সো কালারেন্সও থাকতে পারে প্লাস্টিকের, এটা তো অ্যাট্রাক্ট করার জন্য বিভিন্ন ধরনের প্লাস্টিক কালার্স থাকে। আমরা যে তেলের বোতল, এইচডিপি, এলডিপি কো-পলিমার, এবং দেখবে একটা লাইট, একটা হালকা হলুদ টিন থাকে। সো অল দিস আর দেয়ার which are in use commercially. And there is a huge concern of migration, as we just mentioned. এবং আমরা এই যে অ্যাডজুভেন্টস প্লাস্টিসাইজার্স ব্যবহার করি, এটার জন্য খুব দরকার। টিভিতে আমরা অনেক সময় অ্যাডভার্টাইজমেন্ট দেখি হোয়াট ইজ কল্ড ক্লিং ফিল্ম। অর্থাৎ কি করা হয়, আমরা ওই ক্লিং ফিল্মস গুলো, ট্রান্সপারেন্ট ফিল্ম গুলো পাওয়া যায়, স্ট্রেচ র্যাপার্স, আমরা ফুডটাকে র্যাপ করে আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই। কিন্তু ক্লিং ফিল্মটা যেটা সরাসরি আমার ফুডের সাথে সংস্পর্শে রইলো বেশ কিছুক্ষণ, সেটা থেকে আমার অনেক কিছু মাইগ্রেট করে যেতে পারে, which are detrimental to human health. এই জন্য র্যাপিং ফুডস ইনসাইড দ্য রেফ্রিজারেটর, তার থেকে কিছু বাজে গন্ধ, ওডর আসতে পারে। স্পেশালি যেমন পলিস্টাইরিন ট্রেজে, যেখানে মাছ মাংস ডিপার্টমেন্টাল স্টোরে বিক্রি করে সাদা সাদা বা লাল লাল ট্রে, সেগুলো হচ্ছে পলিস্টাইরিন। তার উপরে একটা অ্যাবজর্বেন্ট প্যাড দিয়ে দেয়, যাতে মাছের সমস্ত সব রক্ত এবং সব ফ্লুইডস গুলো অ্যাবজর্ব করতে পারে। কিন্তু উই ডোন্ট নো যে দ্য স্টাইরিন, দ্য মোনোমার ফ্রম দ্য ট্রে has already migrated into the fish. So we are consuming that fish, এবং সেটা কিন্তু আমার 210 ডিগ্রি সেন্টিগ্রেডে মাস্টার্ড অয়েলে ডিপ ফ্রাই করলেও কিন্তু নষ্ট হবে না। So these are certain concerns. So আমরা যতটা পারবো, আমরা প্লাস্টিক কন্টেনার ফোমস আমরা যত কম ব্যবহার করব, স্পেশালি মাইক্রো ওভেনেবল, দিস ইজ we should actually practice. And রিসাইক্লিং নিয়ে এখন সবাই পৃথিবীতে এনভায়রনমেন্টালিস্ট, পলিমার সায়েন্টিস্ট অনেক কাজকর্ম করছে, এবং এখন তারা যে জায়গায় এসে পৌঁছেছে, এতদিন তো ছিল 2 বছর আগে অব্দি যে তোমাকে এমন প্যাকেজিং মেটেরিয়াল তৈরি করতে হবে যে ব্যবহার করার পর তুমি যদি তোমার বাড়ির সামনে কোনো মাঠে রেখে দাও, ওটা আস্তে আস্তে সয়েলে অ্যাবজর্ব করে যাবে। এটা এখন সায়েন্টিস্টরা দেখেছে ইট ইজ অলমোস্ট এ ড্রিম, এটা কখনো সম্ভব নয়। এখন তারা বলছে সিনথেসাইজ আ বায়োপলিমার। বায়োপলিমার মানে সেখানে আমার সিনথেটিক পলিমারের পরিমাণটা less than 2% হতে হবে, তাহলেই বায়োপলিমার। তাহলে সুবিধাটা কোথায়, সেটা সয়েলে পুরো মিশে যাবে না ঠিকই, কিন্তু দে আর কম্প্যাটেবল উইথ রুমিনেন্ট ডাইজেশন। অর্থাৎ গরুর ক্যাটল ফিড এনসাইলেজের সাথে আমি মিশিয়ে দিতে পারবো, আমি পোল্ট্রি ফিডের সাথে ব্যবহার করতে পারবো। তো সেইভাবেও আমরা কিন্তু সেগুলোর আপসাইক্লিং করতে পারি, আমরা ইউটিলাইজেশন করতে পারি। পলিকার্বনেট ইজ এ হিউজ কনসার্ন, কারণ আমরা সমস্ত আমাদের যে বেবি বটল, ওয়াটার বটল, food containers, tableware, short Tupperware, lot of advertisements because very rigid plastic. But we should be very, very careful. Extensive use of one plastic container for months together should not be done. আমরা 3 মাস 6 মাস বাদে পাল্টে ফেলতে হবে। So this is very important, especially for the drinking water bottle. Plastic bottle না খাওয়াই ভালো। কেন? কারণ the basic monomerটা যেটা bisphenol A, in the polymer form সেটা কিন্তু safe, কিন্তু আনরিঅ্যাক্টেড মোনোমার যেটা, সেটা অত্যন্ত ক্ষতিকারক, কারণ বিসফিনল এ ইজ নোন টু বি অ্যান এন্ডোক্রাইন ডিসরাপ্টর। এবার তার জন্য কিন্তু একটা ইয়াং ছেলে মেয়ে তার রিপ্রোডাক্টিভ গ্রোথ এন্ড এভরিথিং এর সাথেও কিন্তু সেটা হ্যাম্পার করতে পারে। পলিইথিলিন ছাড়া তো আমাদের জীবন আমরা চিন্তাই করতে পারি না। আমরা যেটা অয়েল 1 লিটার সানফ্লাওয়ার অয়েলের বটল কিনি, বা আমরা একটা প্যাক কিনি তেলের, সমস্ত কিছু হচ্ছে এলডিপি, এইচডিপি কো-পলিমার, দুটো একসাথে মিলিয়ে মিশিয়ে রাখা হয়েছে। এবং সেখান থেকে যত আমি সেম বটল অফ অয়েল একবার ব্যবহার করা হয়ে গেল, আবার সেটাতে আমি বারবার ব্যবহার করছি, দ্যাট ইনক্রিজেস আ চান্স অফ মাইগ্রেশন। তাহলে 1 লিটার বটল অফ অয়েল যেই ব্যবহার করা হয়ে গেল, সেটাকে ফেলে দেওয়া ভালো, রাদার দ্যান রিউজ ইট ইভেন ওয়ান্স, because there is a danger of consuming the adjuvants. সিলিকন রাবার অত্যন্ত খতরনাক, তার কারণ ফর স্মল বেবিস, তাদের যে বেবি বটলসে আমরা তাদের বাচ্চাদের দুধ খাওয়ানো হয়, বেবি বটলসে যে মুখটা, দ্যাট ইজ মেড আপ অফ সিলিকন রাবার। যদিও আমরা সেটাকে স্টেরিলাইজ করে বেবিসের মিল্ক খাওয়ানো হয়, বাট অ্যাট দ্য সেম টাইম এই মিল্ক বটলের মুখটা বেবির সরাসরি তার মুখের মধ্যে যাচ্ছে, এবং সেখানে যদি খুব হাই গ্রেড কোয়ালিটি সিলিকন রাবার না থাকে, ফ্রম দ্য ভেরি জুভিনাইল স্টেজ উই আর এক্সপোজিং চিলড্রেন টু দিস হরিবল ফুড অ্যাডিটিভ। পেট বটল, এটা তো আমরা জানি সমস্ত ড্রিঙ্কিং ওয়াটার বটলস হচ্ছে পেট বটল, এবং এখন নানান রকম রঙেও এসেছে। আমরা দেখলাম টেন্স এবং ওডার্স, এগুলো খুব ইম্পর্টেন্ট। এই যে পেটের মধ্যে কিন্তু অ্যাসিটালডিহাইড থাকে, সেটা আমরা কিন্তু অজান্তে অ্যাসিটালডিহাইড খাচ্ছি যখন আমরা প্লাস্টিক জলের বোতলে আমরা খাচ্ছি। কিন্তু যদিও এখনো এটা সিগনিফিকেন্ট মিউটাজেনিসিটি, কার্সিনোজেনিসিটি পাওয়া যায়নি at the concentrations at which we use them, কিন্তু in the long run they might become.
সেটাই আমরা দেখবো একটু পরে। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাক্রিলামাইড। এটা ছাড়া আমরা ভাবতেও পারি না। ফুডে শুধু নয়, অ্যাক্রিলামাইড তো ল্যাকারে বলো, পেইন্টে বলো, অ্যাডহেসিভসে বলো, আমি যে দাঁত ফিট করতে গেলাম, ডেন্টিস্ট্রি কম্পোজিশন, সব অ্যাক্রিলামাইড। আমার পাড়ায় একটা টিউবওয়েল খোঁড়া হবে, তাহলে সিমেন্ট মর্টারের সাথে গ্রাউটিং এজেন্ট হিসেবে অ্যাক্রিলামাইড ব্যবহৃত হয়। সো সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে স্ট্রাকচারাল সয়েল কেমিস্ট্রি সব জায়গায় অ্যাক্রিলামাইডের ব্যবহার আছে। এবং যখন আমি খুব বেশি তেলে ভাজবো তখন অ্যাসপারাজাইন অ্যামিনো অ্যাসিড এবং L-proline, asparagine as well as আমার সুগার কম্পাউন্ডস গুলো, গ্লুকোজ, এগুলো রিঅ্যাক্ট করে অ্যাক্রিলামাইড তৈরি করে দেবে। সো ভেরি ব্যাড। আর যারা আমরা প্রোটিন নিয়ে কাজ করি আমরা জানি HDH পেজ ইলেকট্রোফোরেসিস, পলিঅ্যাক্রিলামাইড জেল। যখন পলিঅ্যাক্রিলামাইড হয়ে যাচ্ছে এটা কিন্তু কমপ্লিটলি সেফ, কিন্তু এখানে দ্য মোনোমার ইজ ভেরি ভেরি হার্মফুল বিকজ নট অনলি ইট ইজ কার্সিনোজেনিক, ইট ইজ অলসো নিউরোটক্সিক। So we have to really take care যাতে অ্যাক্রিলামাইড ইউজটা আমাদের কমানো যায়। কিন্তু ফুড প্রসেসিং এ কমানোটা খুব ডিফিকাল্ট। সমস্ত ইন্ডাস্ট্রিতে ফ্রুট পিলিং অফ ফ্রুটস এন্ড ভেজিটেবলস, লাই যেটা হচ্ছে আমার ব্রাইন, আমার সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, এইটা না ব্যবহার করে আমরা কি করি, অ্যাক্রিলামাইডে আমরা ব্লাঞ্চিং করি, আমরা ধুই। সেটা খুব তার জন্য খুব সুবিধে হয়, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের স্বাস্থ্যের পক্ষে সেটা ভালো নয়। সো লেভেলস অ্যাট উইচ দে আর ইউজ, দেয়ার শুড বি লট অফ রেগুলেশন, যেটা অলরেডি ইউএস এফডিএ 1998 এ রেগুলেশন এনেছিল। কারণ এই প্রথম জিনিসটা 90s এ শুরু হয়েছিল, এটার অ্যাডভার্স এফেক্টটা দেখা গেছিল সুইডেনে। সো সুইডিশ কেমিস্টস হ্যাড ওয়ার্কড আ লট অন দি অ্যাক্রিলামাইড রেগুলেশন পার্ট। So this is important. Finally, we come to glass, porcelain and stainless steel. কারণ আমরা এতক্ষণ দেখেছি প্লাস্টিক ভালো নয়। Then what is it that we are going to use? তাহলে of course আমার সলিউশন হচ্ছে গ্লাস, পোর্সেলিন and stainless steel. গ্লাস হচ্ছে কি পলিসিলিকেটস। পলিসিলিকেটস এর মধ্যে বিভিন্ন গ্রেড অফ গ্লাস থাকতেই পারে, কিন্তু গ্লাসের বেলাতে আমাদের যদি ভালো কোয়ালিটি গ্লাস হয় তাহলে পলিসিলক্সিন যে কম্পাউন্ড গুলো থাকে সেগুলো বেশি আমরা খাই না। সো গ্লাস ইজ ওকে, শুধু হ্যান্ডলিং এ একটা প্রবলেম। পোর্সেলিনও কিন্তু ভেরি হাই টেম্পারেচারে যদি বারবার হিট করা হয় তাহলেও কিন্তু সেখানে বলছে যে এখন কিছু কিছু প্রবলেমস হতে পারে which are not good for health. স্টেইনলেস স্টিলে অ্যাজ সাচ খুব প্রবলেম নেই, যদি খুব হাই গ্রেড স্টেইনলেস স্টিল থাকে অফকোর্স সেখানে টক্সিক নিকেল থেকে যাবে না। কিন্তু যেটা আমি আমাকে ইন্ট্রোডাকশনের সময় বললেন যে রেডিয়েশন সেফটি অফিসার যখন বিআরসিতে ট্রেনিং নিয়েছিলাম, আই ওয়াজ সারপ্রাইজ টু নো যে আমাদের দেশের সমস্ত স্টেইনলেস স্টিল ইউটেন্সিল ম্যানুফ্যাকচারিং প্লান্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিজে সেখানে তারা কি করে যে ধরনের আয়ন এবং সমস্ত ওলস গুলো নিয়ে আসে তাতে বেশ কিছুটা রেসিডুয়াল রেডিও অ্যাক্টিভিটি থেকে যায়। কারণ হয়তো সেরকম ইউরেনিয়াম হ্যান্টেন এসব পাশ থেকে তারা তুলে নিয়ে চলে এলো, এবং যখন ম্যানুফ্যাকচার করছে রেসিডুয়াল রেডিও অ্যাক্টিভিটি কিন্তু ডিস্ট্রয়েড হচ্ছে না। বিআরসিতে আমাদের দেখিয়েছিল নর্মাল কিচেন ইউটেন্সিলস এর পাশে একটা গাইগার মুলার কাউন্টার নিয়ে এসে আমরা দেখলাম যথেষ্ট পরিমাণে লো গ্রেড স্টেইনলেস স্টিলে কিন্তু রেডিও অ্যাক্টিভিটি থেকে যাচ্ছে। তাই যারা স্টেইনলেস স্টিল খুব ভালো কোয়ালিটি নয় বাড়িতে বারবার ব্যবহার করছি, দেখা যাচ্ছে এখন সে হয়তো খুব স্ট্রিক্টলি হাইজিন ফুড সবকিছু মেনেছে, স্টিল দ্য পারসন মে সাফার ফ্রম ক্যান্সার। ওয়াই? বিকজ আই হ্যাভ বিন এক্সপোজ টু radioactive substances in my kitchen utensils itself. So this is a word of caution যে আমাদের অত্যন্ত হাই গ্রেড স্টেইনলেস স্টিল এবং রিয়েল পোর্সেলিন ব্যবহার করতে হবে। রিয়েল কথাটা ইনভার্টেড কমাসে দিয়েছে, নট জাস্ট আ পোর্সেলিন এনিবডি ক্লেমস দ্যাট ইট ইজ। ভেরি ইম্পর্টেন্ট টু বাই দ্য জেনুইন ওয়ান। তো এইসবের ভিত্তিতে আমাদের সেই জন্য কি করা হলো যে এই যে রেগুলেটরি বডিজ গুলো তারা বললো যে লেট আস ক্লাসিফাই ইনটু গ্রুপ 1 এন্ড গ্রুপ 2। প্রত্যেকটা নাম ধরে তো ফাংশনস জানলাম, কিন্তু নাও when we work at the level of the manufacturer, at the level of the producer, commercial producer, তখন আমরা কি করব? তখন বলা হলো গ্রুপ 1 হচ্ছে সেগুলো যেগুলো কমপ্লিটলি সেফ, সেটা নিয়ে আমাদের বেশি ভাবতে হবে না। যেমন আমাদের সুগার অ্যান্ড সল্ট ইউজ করাই যায়। গ্রুপ 2 বেলাতে বলছে রেকগনাইজ সেফ ইনগ্রেডিয়েন্টস, সেগুলো অনেক রিসার্চ করে দেখা গেছে, অনেক টেস্ট করে যে এগুলোকে যদি আমি গ্রাস ক্যাটাগরিতে ফেলতে পারি তাহলে সেই গ্রুপ 2 কিন্তু আমরা ভালো হতে পারি। এবার আমরা আসি যে কিভাবে সেটা বার করবো। এই যে সেফটি কিনা বার করার জন্য কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড দেয়ার আর কমিটি, যেমন আমরা ইউএসএ তে এক্ষুনি বললাম কোডেক্স এলিমেন্টারিয়াস ইউএস এফডিএ আন্ডার হু। ইউরোপে আবার সবসময় কিন্তু আমেরিকান সিস্টেমটা মানে না, ওদের একটা প্যারালাল সিস্টেম থাকে। তাই ইউরোপের বেলাতে সেই সংস্থাটা হচ্ছে ইউরোপিয়ান ফুড সেফটি অথরিটি, এবং তারা কাজটা করে থ্রু এসসিএফ অর্থাৎ সায়েন্টিফিক কমিটি অন ফুড, তাদের মাধ্যমে। এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইডে দেয়ার ইজ আ কমিটি উইচ ইজ কল্ড জেকফা। জেকফা হচ্ছে আমাদের জয়েন্ট এক্সপার্ট কমিটি অন ফুড অ্যাডিটিভস। এইটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। এই ফাইনাল জেকফা কমিটির অ্যাপ্রুভাল পেলে তবে আমরা কিন্তু একটা অ্যাডিটিভকে সার্টিফাই করতে পারি ফর ইউজ ইন আ ফুড। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এগেন মূলত এটা কিন্তু কন্ট্রোল বাই ইউএসএ বাট নট বাই ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের রেগুলেশন বডি কিন্তু আলাদা।
আমরা একটু আগে বলেছি যে ফুডের বেলাতে যখন প্যাকেটে দেখছি আমরা প্রিজারভেটিভের নামগুলো কিন্তু দেখতে পাবো না, আমরা কি দেখতে পাবো, we get an E number. So E number, like for instance E200 দেখলাম, E200 টা অ্যাকচুয়ালি গুগল করলে আমরা দেখবো এটা সর্বিক অ্যাসিড। কেন গুগল করলে দেখবো বলছি, কারণ আমাদের হাতে কোডেক্স এলিমেন্টারিজের বই থাকবে না। আমাদের কাছে আমি লাস্টে দিয়েছি যে আমরা JOS এর কিছু জার্নালস আমরা এখন ফ্রিতে আমরা অনলাইনে দেখতে পাই, কিন্তু অ্যাজ সাচ রেগুলেশনস গুলো কিন্তু অত্যন্ত মোটা মোটা কোডেক্স এলিমেন্টারিয়াস বুকস, যেটা কিছু ডিপার্টমেন্টাল লাইব্রেরিতে সেই জায়গাগুলোতে রয়েছে। যেমন আমার মূলত এটা মেইন স্কেলিটনটা কিন্তু তৈরি করেছিলাম ICT মুম্বাইতে, কারণ ওখানে আমাদের লাইব্রেরিতে এই কোডেক্স এলিমেন্টারিয়াস এর বইগুলো কেনা হতো, হ্যান্ডবুকস গুলো, and they cost lakhs and lakhs of rupees. So it's very difficult to actually have access to the regulations, কিন্তু এখন তাও অনেকটা সিম্পলিফাইড হয়েছে। তাহলে E210 we know to be benzoic acid। তাহলে এই নাম্বারস গুলো আমরা কিন্তু দেখতে পাবো প্যাকেজের উপরে। কি করে বুঝবো সেফ? এইখানে কিন্তু we actually can draw parallel to the vaccination process। এই যে এত ভ্যাকসিন নিয়ে এতখানি জল্পনা কল্পনা, কোন ভ্যাকসিনটা সেফ? প্রথম দিকে অনেক ঝড় উঠেছিল, many people were reluctant to take the vaccine। কেন? কারণ the clinical tests হয়নি। রোডেন্ট অ্যানিমালস এর উপর টেস্ট করে মুষ্টিমেয় কিছু মানুষের মধ্যে স্যাম্পলিং করে সার্টেন পপুলেশনস এর মধ্যে ক্লিনিক্যাল টেস্টিং করে সার্টিফাই করে দেওয়া হচ্ছে এন মাস সবার জন্য। তো এই যে সেফটি প্রসেসটা কিন্তু বেসিক্যালি ভীষণ লম্বা এবং খুব রিগারাস, এবং ফুডের বেলাতেও কিন্তু ফুড অ্যাডিটিভের সেফটিটা একই ধরন ভাবে নির্ধারিত হয়। কিরকম? তাতে আমাকে টেস্ট করতে হবে তিনটে ক্যাটাগরি, অ্যাকিউট, সাব অ্যাকিউট অ্যাজ ওয়েল অ্যাজ ক্রনিক। অ্যাকিউট মানে আমরা জানি যে সিঙ্গল এক্সপোজার একটা ডোজ দিলে কিন্তু বুঝে যাব, সেখানে আমাদের LD50 ডোজটা বার করতে হয়। অ্যাকিউট ফিজিওলজিক্যাল চেঞ্জেস ইন দ্য ব্লাড প্রেশার হলো না, চোখ বড় হলো, পিপল ডাইলেশন ইত্যাদি এগুলো মাপতে হয়। আর সাব অ্যাকিউট টেস্ট মানে হচ্ছে প্রত্যেকদিন একটু একটু করে এক্সপোজার দিয়ে রোডেন্টসে দেখা হবে যে হোয়াট ইজ হ্যাপেনিং। সেখানে 3 মাস ধরে টেস্টটা করতে হবে, দুটো স্পিসিস, একটা রোডেন্ট একটা নন রোডেন্ট ইউজ করতে হবে, মিনিমাম 3টে ডোজ লেভেলে কাজ করে দেখাতে হবে, এবং অ্যাডমিনিস্ট্রেশন বাই দ্য ইন্টেন্ডেড অর দ্য লাইকলি রুট, এটা ভীষণ ইম্পর্টেন্ট। অর্থাৎ ফুড আমি মুখ দিয়ে খাবো, আমাকে ভেনে ইন্ট্রাভেনাস ইনজেকশন দিয়ে বলে দেওয়া হলো এটা না সেফ, এটা করা যাবে না। অর্থাৎ প্রত্যেকটা ভাবলে গাস্টেটরি ওরাল রুট অফ ইনজেকশন দিয়ে কাজটা করতে হবে, কারণ যেহেতু খাবারটা আমি মুখ দিয়ে খাবো। হেলথ ইভ্যালুয়েশন এর জন্য বডি ওয়েট, কমপ্লিট ফিজিক্যাল এক্সামিনেশন, ব্লাড কেমিস্ট্রি, হেমাটোলজি, ইউরিন অ্যানালিসিস, বিহেভিয়ারিয়াল থিংস, পারফরমেন্স করছে কিনা কিছু টেস্টে, সব দেখতে হবে। এবং ফাইনালি অফকোর্স স্যাক্রিফিকেশন করতে হবে, অটোপসি করতে হবে, হিস্টোপ্যাথোলজি দেখতে হবে, প্রতিটি অর্গানস, লিভার, প্যানক্রিয়াস, স্প্লিন, লিভার, ডিউডেনাম সব কিছু ঠিকঠাক আছে কিনা, কোনো রকম মরফোলজিক্যাল অ্যানাটমিক্যাল চেঞ্জেস সেখানে যেন না হয়ে থাকে। ক্রনিক টেস্টের বেলাতে কি এটা আরো সময় সাপেক্ষ, কারণ সেখানে আমাকে কন্টিনিউয়াস এক্সপোজার দিতে হবে 2 বছর মিনিমাম। তাহলে এই ভ্যাকসিনও যেমন বলে যে একটা মার্কেটে আসতে কিন্তু অ্যাকচুয়াল ট্রায়াল টাইম হচ্ছে 5 থেকে 6 বছর, কারণ আমাকে হিউজ পপুলেশনের উপরে আমাকে স্টাডি করতে হবে মিনিমাম ফর 2 to 3 years and see what is the effect। কেন? তার কারণ হচ্ছে নট অনলি ইন দ্য ফার্স্ট জেনারেশন দ্যাট আই ডু, সেগুলো টেরাটোজেনিক হতে পারে, অর্থাৎ মাদার্স বুম্বে সেটা এমব্রিও স্টেজে এফেক্ট করে যেতে পারে, যেটা কিন্তু মনোসোডিয়াম গ্লুটামেটের বেলায় হয়েছিল। এই যে চাইনিজ রেস্টুরেন্ট সিনড্রোমটা বললাম, দেখা গেছে যে বাচ্চাগুলোর হচ্ছে, বাচ্চাগুলো কিন্তু কোনোদিন চাইনিজ খায়নি নুডল, তাদের মায়েরা খেয়েছে, মার কিন্তু কিছু হয়নি, বাট শি হ্যাজ পাসড অন টু দ্য নেক্সট জেনারেশন। সো দে কুড বি teratogenic, that is highly harmful। এছাড়া কি হতে পারে? মিউটোজেনিক, সো ইট ক্যান কজ মিউটেশনস অলসো at the gene level, at the DNA level। It's very very significant, it's of high concern। তো এগুলো আমাদের দেখতে হবে। তো যেই জন্যই এতখানি বছর ধরে করে 2 species selected for sensitivity, 2টো ডোজ লেভেল মিনিমাম, আর বাকিগুলো is similar to the earlier one। এছাড়াও কিছু স্পেশাল টেস্ট যেমন এক্ষুনি বললাম, কার্সিনোজেনিসিটি, ক্যান্সার হয় কিনা, মিউটোজেনিক কিনা, টেরাটোজেনিক কিনা, রিপ্রোডাকশন এবিলিটিতে কোনো প্রবলেম করছে কিনা, পোটেন্সিয়েশন অর্থাৎ এফেক্ট দেখাচ্ছে না কিন্তু কুড বি পোটেন্ট, কোনো সময় যদি তার থেকে বেশি ডোজে খাওয়া হয়ে যায় তাহলে কিন্তু কুড বি ডেঞ্জারাস, স্কিন আই এফেক্টস হচ্ছে কিনা, র্যাশেস বেরিয়ে যাচ্ছে কিনা, বিহেভিয়ারিয়াল কোনো প্রবলেম হচ্ছে কিনা, হ্যালুসিনেশন হচ্ছে কিনা, হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে কিনা, অধৈর্য হয়ে যাচ্ছে কিনা, নানান ধরনের জিনিস এগুলো দেখা হয়। কি দেখা হবে? এই যে এতগুলো টেস্ট 2 বছর ধরে করা হবে, ফাইনালি দ্য ফুড সায়েন্টিস্ট এন্ড দ্য টক্সিকোলজিস্ট একটা ভ্যালুতে অ্যারাইভ করবে, সেই ভ্যালুটাকে ফুড টক্সিকোলজি ভাষায় বলে নোয়েল, দ্যাট ইজ নো অবজারভেবল অ্যাডভার্স এফেক্ট লেভেল। অর্থাৎ কোন ডোজে আমরা কোনো অ্যাডভার্স এফেক্ট, কিন্তু এতগুলো অ্যাডভার্স এফেক্ট যা যা আমরা লিস্ট করেছি কোনোটাই দেখতে পাবো না। এখন এটা বুঝতেই পারা যাচ্ছে এটা কিন্তু বার করাটা শুধু সময়ের ব্যাপার না, ইটস হাইলি চ্যালেঞ্জিং অলসো, কারণ আমি রোডেন্ট টু রোডেন্ট ভেরি করতে পারি, প্রত্যেকটার মধ্যে ডিফারেন্সেস ইন টার্মস অফ নিউট্রিশন, তাদের জিনোমিক মেকআপ
হাতে থাকতে পারে, রাইট? সো নোয়েল বার করা ইজ ভেরি চ্যালেঞ্জিং। সেই জন্য সায়েন্টিস্টরা এখন লাস্ট 5 ইয়ার্স কি করছে, তারা বলছে নোয়েলের জায়গায় লেট আস ফাইন্ড আউট লোয়েল। এটা বার করা ইজি, অর্থাৎ লোয়েস্ট ডোজ যাতে এফেক্টটা দেখা দিচ্ছে। এফেক্ট দেখা দিচ্ছে না মানে সর্বস্ব অ্যানালিসিস করে বলতে হবে যে দেখা দিচ্ছে না। আর দেখা দিচ্ছে যে কোনো একটা অর্গানে দেখা দিচ্ছে মানে কিন্তু আমি লোয়েল বলে দিতে পারবো। সো লোয়েল কিন্তু আমার অনেক ইজিয়ার ডিক্লেয়ার করা দ্যান নোয়েল। নিউট্রিশনে যারা রয়েছেন আমার থেকে এটা অনেক বেশি ভালো জানেন, অ্যাকসেপ্টেবল ডেইলি ইনটেক, এটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা আমরা বডি ওয়েট বেসিসে আমরা বলি, অর্থাৎ কি যে অ্যামাউন্টে আমি সারা জীবন ধরে খেয়ে গেলেও আমার কিন্তু কোনো অ্যাডভার্স হেলথ রিস্ক নেই, দ্যাট ইজ দি অ্যাকসেপ্টেবল ডেইলি ইনটেক। আর কি বার করবো? লিথাল ডোজ LD50, অর্থাৎ কোন ডোজে 50% অফ দি অ্যানিমাল একদম মরে যাবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কিছু ক্ষেত্রে দেখা যায় আমি হয়তো ফুডটা খাইনি, রান্না হচ্ছে, ভেপার থেকে আমার কিন্তু অ্যালার্জিক রিয়াকশন হয়ে গেল। সো এয়ারের মধ্যে যে ফুডের ভলেটাইলস গুলো ঘুরে বেড়ালো সেগুলোর জন্য কিন্তু আমার প্রবলেম হতে পারে। সেই জন্য ইনহেলেশনের জন্য LD50 ছাড়াও LC50 বলে বার করে, যেখানে কনসেন্ট্রেশন অফ দ্য কেমিক্যাল ইন দ্য এয়ার দ্যাট কিলস 50% অফ দ্য টেস্ট অ্যানিমালস, এই লিথাল কনসেন্ট্রেশন ভ্যালু এটাও বার করে। এছাড়াও কার্সিনোজেন কিনা তো বার করতে হবে, পেস্টিসাইডের রেসিডিউস হলে এটা ভীষণভাবে তার জন্য প্রযোজ্য। ন্যাচারাল টক্সিকেন্স যেমন হেভি মেটাল টক্সিকেন্স, কপার, জিঙ্ক, নিকেল, এগুলো বেশি পরিমাণে সয়েল থেকে এলে ফুডে যদি মাইগ্রেট করে তাহলেও প্রবলেম। রেডিও অ্যাক্টিভ ফল আউট যদি হয়, দিল্লিতে কতবার হয়েছে সব বাজারে, সেটার জন্য প্রবলেম হতে পারে। নর্মাল পলিউশন, সয়েল পলিউশন, ওয়াটার পলিউশন, এগুলো থেকে গেল। এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট ইন্ডাস্ট্রি ভালো করে করেনি, সব এফ্লুয়েন্স গুলোকে নদীতে পুকুরে সব মিশলো, সেই জলই আবার ব্যবহৃত হলো। তো আনইনটেনশনালি এই সমস্ত টক্সিকেন্স কিন্তু আমাদের প্রকৃতিতেই রয়েছে। এই জন্য কিন্তু আরেকটা স্পেশাল কমিটি রয়েছে, এনভায়রনমেন্ট প্রোটেকশন এজেন্সি, ইউএসএফডি যেমন রয়েছে, ইউএসএ তে আবার প্যারালালি ওরা কি করে, ইপি এর সাথে কনজাংশনে কাজ করে, যাতে করে ন্যাচারাল টক্সিকেন্সটা কিভাবে ফুডে যেতে পারে, দে ক্যান এন্টার ইন দ্য ফুড চেইন, এই ব্যাপারটা সম্পর্কেও কিন্তু তারা সতর্ক। আচ্ছা, আমরা নোয়েল পেয়ে গেছি। নোয়েল পেয়ে আমরা কি করবো এবারে? এডিআইটা ক্যালকুলেট করবো। কি করে? এডিআই ইজ নোয়েল ডিভাইডেড বাই সেফটি ফ্যাক্টর হুইচ উই অ্যাজিউম টু বি 100। কেন 100? তার কারণ যত আমরা জানি যে এডিআইটা ছোট হবে তত আমার জন্য সেফ। আমি যত বেশি বলতে পারবো যে তুমি কম অ্যামাউন্টে খাও, তাহলে আমি যদি বেশিবারও সেটা খেয়ে নিই, আই উইল স্টিল রিমেইন টু বি সেফ। সেই জন্য সেফটি ফ্যাক্টর ডিনোমিনেটরকে যত বড় করবো তত এডিআই ভ্যালু উইল বি লো অ্যান্ড উইল রেন্ডার মি সেফ। Second কি, after all টেস্ট গুলো করা হচ্ছে rodents, not on human beings, so there is an extrapolation factor from the animal to the human level. এই এক্সট্রাপোলেশনের সময় আমাদের গন্ডগোল হতে পারে। আমরা তো ধরে নিচ্ছি থিওরিটিক্যালি, স্ট্যাটিস্টিক্যালি যে ওকে এই রোডেন্টে এই হয়েছে মানে হিউম্যানও তাই হবে, হিউম্যান ট্রায়াল আমরা দিইনি, কিন্তু সেখানে এরর হতে পারে। ওয়াই? এগেইন বিকজ অফ ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন। কালকে আমরা সবাই জানবো ইন নিউট্রিজেনোমিক্স, আমাদের জেনেটিক্স অলসো ডিকটেট আওয়ার ডায়েট। আমার জন্য যেটা টক্সিক আরেকের জন্য সেটা নাও হতে পারে। যে লেভেলে আমার মধ্যে কার্সিনোজেনিসিটি দেখা দিল আরেকজনের মধ্যে নাও হতে পারে। সো লট হ্যাজ টু ডু অলসো উইথ দ্য নিউট্রিজেনোমিক্স পার্ট। তাই সমস্ত ফ্যাক্টরসকে কনসিডার করে সেফটি ফ্যাক্টর ইজ কনসিডার্ড টু বি 100। এবার যেটা আমরা বার করবো, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ম্যাক্সিমাম পারমিসেবল ইনটেক, MPI, দ্যাট ইজ ADI ইনটু দ্য বডি ওয়েট। ফাইনালি আমরা চলে যাব MPL, ম্যাক্সিমাম পারমিসিবল লেভেল, যেটা একটা ম্যানুফ্যাকচারার ফুডের মধ্যে দিতে পারে। সে কি করবে? সে MPI কে ফুড ফ্যাক্টর দিয়ে ভাগ করবে। না, হোয়াট ইজ দিস ফুড ফ্যাক্টর? ফুড ফ্যাক্টর হচ্ছে আমার ফুড ফ্যাক্টরকে যদি FI বলি, তাহলে ডেসিমাল ফ্র্যাকশন অফ দ্য ফুড স্টাফ I ইন অ্যান অ্যাভারেজ ডায়েট। অ্যাভারেজ ডায়েট একটা মানুষের 60 কেজি ওজনের অ্যাডাল্ট যে ধরে নেওয়া হয় 1.5 কেজি অন ওয়েট বেসিস। আমার কাছে যদি নোয়েল ডেটা থাকে, বাকি ক্যালকুলেশন গুলো একটা পার্টিকুলার ফুডের আমি নিজে কিন্তু নিজের জন্য করে নিতে পারি। আমি একটু পরে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। MPL হচ্ছে TI, তাহলে আমার টলারেন্স কত হলো? তাহলে TI FI ইন্টু 1.5। এবার যেটা ইম্পর্টেন্ট হচ্ছে the theoretical maximum residue intake you need to fix, এটাই কিন্তু কমার্শিয়াল এন্ডে ম্যানুফ্যাকচারার ফিক্স করবে। তারা সবসময় TIM এরা ক্যালকুলেট করে, তাদের হাতে রয়েছে MPI। তারা সবসময় দেখবে যে পরিমাণে তারা ম্যাক্সিমাম পারমিসেবল ইনটেক, যে লেভেলে ফুডে একটা ফুড অ্যাডিটিভ তারা যোগ করবে, সেটা সবসময় TIM এরা তার থেকে যেন অনেকটা কম হয়, যাতে করে কি আমি সেই পার্টিকুলার কম্পোনেন্টটা বারবার খেলেও আমার কোনো প্রবলেম নেই। সে ফর এক্সাম্পল, এখানে আমরা ধরে নিলাম যে আমরা 400 গ্রাম ফ্রুট ভেজিটেবল দিনে খাচ্ছি, 0.5 কেজি মিল্ক খাচ্ছি, অ্যান্ড সে 0.2 কেজি মিট প্রোডাক্টস খাচ্ছি। আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি এন্ডোসালফান, কারণ এটা নিয়ে মাঝখানে প্রচুর কাজ হয়েছে ইউএসএ তে, বিকজ ওয়াজ আ লট অফ কনসার্ন অন এন্ডোসালফান অ্যাজ আ পেস্টিসাইড। আমরা একটু আগে দেখেছি, সাপোজ উই আর কনজিউমিং
400 grams of vegetables, এবং আমি ভেজিটেবল তো দিনে একবার খাবো না, হয়তো আমি সকালে খেলাম, দুপুরে খেলাম, আবার রাত্রে খেলাম। তাহলে একটা পার্টিকুলার ভেজিটেবল যদি দিনে 3 বার খাই, সো আই এম গেটিং এক্সপোজড টু এন্ডোসালফান 3 times a day। তাহলে কিভাবে আমি বুঝবো সেফটি লিমিটটা কোথায়? নোয়েল করে বার করেছে, নোয়েল হচ্ছে 0.75 মিলিগ্রাম পার কেজি পার ডে। সেফটি ফ্যাক্টর আমরা আগেই দেখেছি 100 ধরে নেব। এডিআইটা তাহলে বাই দ্য ফর্মুলা আমরা পেয়ে গেলাম। মিন বডি ওয়েট ধরে নিচ্ছি 60 কেজি, আর ফুড ফ্যাক্টর অর্থাৎ এন্ডোসালফান, the fraction of endosulfan in the vegetable fraction is 0.4 kg, আর টলারেন্সটা তাহলে কি পেলাম অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা 1.12 ppm। এবার ম্যানুফ্যাকচারার কি করবে? সে দেখলো আচ্ছা এন্ডোসালফান যদি 1.12 ppm অবধি টলারেট করা যায়, সে সব সময় কি করবে আরো অনেক কম অ্যামাউন্ট ফুডে যোগ করবে, অর্থাৎ 0.5 ppm করলো বা তার চেয়েও কম। তাতে সুবিধা কোথায়? আমি যদি 400 গ্রামের থেকে দিনে 800 গ্রামও খেয়ে নিই, আই এম স্টিল নট গোয়িং টু ক্রস 1.12 ppm consumption of endosulfan. So this is where safety of food additives, when you add it from the manufacturer level, অনেকটা এখানে ইন্টিগ্রিটি রেখে কিন্তু কাজ করতে হয়। দুটোর বেলাতে যেমন এক্সাম্পল দিচ্ছি, সোডিয়াম বেনজয়েট এন্ড এরিথ্রোসিন, কেন এই দুটো পিক আপ করেছি তার কারণ এই দুটোর জন্যই এখন অবধি অ্যানিমাল থেকে হিউম্যান ভলেন্টিয়ার ডেটা পাওয়া গেছে। And human loan দেখা যাচ্ছে volunteer data, you have to really volunteer for this। সেখানে দেখা গেছে যে, and as you can see, হিউম্যানের বেলায় কিন্তু নোয়েলটা বার করা অলমোস্ট ইম্পসিবল, কারণ স্যাক্রিফিকেশন তো আমরা করতে পারবো না। সো লোয়েস্ট কোন লেভেলে এফেক্ট দেখা গেছে, এবং সেখানে দেখা গেছে 5 to 6 গ্রাম। সেই জন্য সোডিয়াম বেনজয়েট এখন বলছে যে একেবারে বর্জন করে দেওয়া ভালো। এরিথ্রোসিন ইজ এ রেড কালার, প্রচুর মিষ্টিতে আমাদের ব্যবহৃত হতো, এখন সেগুলো সব রিপ্লেসড হয়ে গেছে আফটার দিস হিউম্যান ভলেন্টিয়ার ডেটা। সো অ্যাজ আ প্রিজার্ভেটিভ অ্যান্ড ফুড কালার এই দুটো ভীষণ ব্যবহৃত হতো, এখন এটা চেঞ্জড হয়েছে। এইটা নিউট্রিশনে আপনারা বেশি ভালো জানেন। এভরিবডি নোজ আবার RDA, রেকমেন্ডেড ডেইলি অ্যালাওয়েন্স। অর্থাৎ কি আমরা সবাই জানি যে নিউট্রিয়েন্ট ইনটেক একটা নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ ফলো করে, দ্যাট ইজ সিমেট্রিক অ্যাবাউট দি মিন, তাই তো? আচ্ছা, এবার আমাদের স্ট্যাটিস্টিক্সে আমরা অলরেডি কি জানি যে এই যে টু টেল টেস্টে তার আশপাশের এই যে দুটো ব্ল্যাক করে রেখেছি, সেখানে 0.05% অন ইদার সাইড, মানে 0.1% যদি এরর থাকতে পারে। তাহলে এই ব্ল্যাক শেডেড রিজনস গুলোকে বাদ দিয়ে বাকি যে পোর্শন অফ দ্য গ্রাফ আমরা পেলাম, এইটা আমাদের ক্যালকুলেশনের জন্য ঠিকঠাক থাকবে। সেই গ্রাফের বাঁ দিকের একদম এন্ডে বলছে এই পয়েন্টটা করেসপন্ডস টু ডেফিসিয়েন্সি, আর ডান দিকেটা বলছে রেকমেন্ডেড ডেইলি অ্যালাওয়েন্স। আমরা এতদিন অবধি RDA কে ভীষণ এমফাসিস দিয়ে এসেছি, কিন্তু এখন বলছে টক্সিকোলজি লেভেল থেকে ইউ হ্যাভ টু পে মোর ইম্পর্টেন্স টু হোয়াট ইজ কল্ড UL or UTL, দ্যাট ইজ দি আপার টলারেবল লেভেল অফ দি ইনটেক, which is a dietary level that is sufficient to meet deficiency, considering not only the intake from food but also from the food supplements. RDA ক্যালকুলেশন কিন্তু ফুডের উপরে থাকে। ফুড সাপ্লিমেন্ট আমি অপর্যাপ্ত দিনে আরো খেয়ে গেলাম কিনা এটা নিয়ে কেউ দেখে না। আমি হয়তো অরেঞ্জ জুস খেলাম, এবার আমি হয়তো একটা অরেঞ্জ ক্যান্ডি খেলাম মেড ফ্রম অরেঞ্জ, এটা তো আমি ধরলাম না। সো অল দিস অলসো হ্যাজ টু বি টেকেন ইনটু অ্যাকাউন্ট করে আমি UL পাবো। কিন্তু এটা বোঝাই যাচ্ছে যেটা থিওরিটিক্যালি ওকে, কিন্তু সত্যিকারে কি করে বার করবো, বিকামস ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড দ্য UL লেভেল। সেই জন্য হোয়াট দ্য টক্সিকোলজিস্টস হ্যাভ ডান, ওরা বলছে যে ইফ ইউ নো দ্য নোয়েল ফ্রম দ্য প্রিভিয়াস টেস্টস, অর ইফ ইউ নো দ্য লোয়েল, then and you know in the statistical calculation what are the uncertainty factors UF1 and UF2, তাহলে সেখান থেকেও কিন্তু আমি UTL UL ভ্যালুতে অ্যারাইভ করতে পারি। কিন্তু যদিও আমাদের জেনে রাখতে হবে যে লোয়েলটা কিন্তু কাজ করার সুবিধার্থে আমরা ব্যবহার করছি, মোর অ্যাকিউরেট কিন্তু হবে নোয়েল। এবং এই আনসার্টেনটি ফ্যাক্টর এখনই আমরা আলোচনা করেছি থেকেই যাবে, কারণ সব টেস্ট আমরা অ্যানিমালে করছি, এক্সট্রাপোলেট করছি টু দ্য হিউম্যান লেভেল, ডেটা নিয়ে লোয়েলকে নিয়ে আমরা ব্যবহার করছি। আর কি আবার ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন, সেন্সিটিভিটি, এগুলো সব থাকবে, এই কোনোটাই কিন্তু এই কোটার মধ্যে কনসিডার করা নেই। সো আনসার্টেনটি ফ্যাক্টর ডিটারমিনেশন বিকামস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন ascertaining food toxicology. And what is the significance of this one? As we can see, UTL in terms of toxicity is a level which causes no toxicity, কোনো রকম টক্সিসিটি নেই, এবং সেটা বার করেছে যেটা অনেকটা ওয়াইড উইন্ডো, এটা 2 to 50 টাইমস RDA হতে পারে। সো ভেরি ডিফিকাল্ট টু সে RDA বললে আমি UTI বলে দিতে পারবো UTL, তা কিন্তু নয়। সো আনলেস এন্ড আনটিল আমি UF1 বা UF2 কে বার করি, এটাই কিন্তু আসাটা ডিফিকাল্ট। এবার সবকিছু অ্যাডিটিভস এই নিয়ে কাজ করে, কিন্তু আমরা সবাই জানি যে ফ্লেভারস নিয়ে যখন করি ওদের কিন্তু বিশ্বে একটা আলাদা সংস্থা আছে যাকে বলে FEMA, ফ্লেভার অ্যান্ড এক্সট্রাক্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
ওরা বলে যে না আমরা তো ফ্লেভার্সটা তো অন্য জায়গায়, এটা তো নিউট্রিটিভ ভ্যালিউ দেবে না, থেরাপিউটিক ভ্যালিউ দেবে না, কিন্তু এটা ছাড়াও তুমি খাবার খেতে পারবে না। সো ওদের বেলাতে দেয়ার আর সেপারেট প্যানেলস কল দ্য ফেমা প্যানেল, এন্ড যখন আমরা ফ্লেভারটাকে আমরা সার্টিফাই করব আমাদের ফেমা সার্টিফিকেটও জোগাড় করতে হবে। আর আপনারা যদি ফেমার এই যে দেখেন যে গ্রাস লিস্টটা, ইউ উইল সি ভেরি ভেরি ফিউ ফ্লেভার্স, 9টা থেকে 10টা ফ্লেভারের আসলে গ্রাস স্ট্যাটাস রয়েছে, বাকিগুলোর কিন্তু নেই। অথচ আমরা 100 রকমের ফ্লেভার্স আমরা খেয়ে যাচ্ছি, মোস্ট অফ দেম আর নট সেফ ফর হিউম্যান কনজাম্পশন, এবং তাদের এখনো পরীক্ষা নিরীক্ষা চলছে। যেমন একটা এক্সাম্পল দিলাম, 2,4-hexadienal, আমরা খুব একটা বেশি খাই না, এটা ঠিকই, কিছুটা থাকে আমাদের পিনাটসে, বিয়ারে, ম্যাঙ্গোতে, কিন্তু সেটা সেফ লেভেল। কিন্তু এটা স্পেশালি ইউরোপিয়ান কান্ট্রিজ প্রচুর খায়, তার কারণ হচ্ছে ওরা গ্রিন অ্যাপল খায়, গ্রিন অ্যাপেলের পাই, গ্রিন অ্যাপল টার্ট এগুলো তৈরি করে, এবং টিপিক্যাল সুইট গ্রিন অ্যারোমাটা আনার জন্য দে অলসো এনহান্স ইট বাই অ্যাডিশন অফ ট্রান্স 2,4-hexadienal, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই এটা নিয়ে এখন অনেক রকম কাজকর্ম পরের দিকে করেছে, এবং তারা বার করেছে অবশ্যই সেটা সেফ। এবং ফ্লেভার্সের বেলায় এটা বলে রাখি, তারা কিন্তু নোয়েল নিয়ে মাথা কামায় না, কারণ তারা বলছে ফ্লেভারটা তো তুমি ওইভাবে খাচ্ছ না, আসছে এটা নিউট্রিয়েন্ট। সো ওরা বলছে লেটস লুক এট দ্য পিসিআই ডেটা, পার ক্যাপিটা ইনটেক কতটা। এবার ওরা একটা স্টাডি করে দেখেছে পিসিআই করে, বলছে যে দেখা যাচ্ছে ইট ইজ অনলি 0.003 মাইক্রোগ্রাম পার কেজি পার ডে ফর 2,4-hexadienal, which is very very nominal। তাহলে বলছে এটা সেফই আছে, তো এটা নিয়ে আমাদের অতটা মাথা ঘামানোর কিছু নেই। এটা সেফটি টেস্টও এখন অব্দি বলেছে যে কার্সিনোজেনিক এফেক্ট কিন্তু লোয়ার ডোজে নেই, কিন্তু হায়ার ডোজে 45 and 90 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে কিন্তু ইভেন ইন দ্য ফিমেল র্যাটস অ্যান্ড মেল র্যাটসে কার্সিনোজেনিক অর্থাৎ স্কোয়ামাস সেল কার্সিনোমা জিভে সেখানে কিন্তু প্রবলেম হচ্ছে। সো ফাইনালি উই হ্যাভ টু গো টু দ্য অ্যাপ্রুভাল। আমরা সব রকম টেস্ট করেছি, জেনেছি কি করতে হবে। সো হোয়াট ডু উই ডু? আমাদের 3টে প্যারালাল সিস্টেম দেখিয়েছি, প্রথমটা ইউএস, সেকেন্ডটা ইউরোপিয়ান, থার্ড হচ্ছে আর সমস্ত দেশে ইনক্লুডিং ইন্ডিয়া। তাহলে ফার্স্ট আমার যেটা কোডেক্স কমিটি, ইউনাইটেড নেশনের মেম্বার্সরা, তাদের থেকে জেকফা তৈরি হলো, কোডেক্স কমিটির কাছে গেল, মেম্বার রিভিউ করলো, ফাইনালি কোডেক্সে স্ট্যান্ডার্ড হয়ে গেল যে তুমি এই পার্টিকুলার কেমিক্যালটা এতটা তুমি ব্যবহার করতে পারো। ইউরোপিয়ান ইউনিয়নে কি হবে? ইউ কমিটিটা ইভ্যালুয়েট করবে, তারা ওই এসসিএফ কমিটিকে দেবে, সেটা ইউরোপিয়ান কমিশন থেকে পার্লামেন্ট কাউন্সিল অফ মিনিস্টার্স এর অ্যাপ্রুভাল হয়ে ফাইনালি একটা ডাইরেক্টিভ হয়ে যাবে। এবং আমরা সবাই জানি যে যে কোনো কমোডিটি যদি ইন্ডিয়া থেকে আমরা ইউএসএ বা ইউরোপিয়ান কান্ট্রিজে এক্সপোর্ট করি, যেমন মাঝখানে 3-4 বছর আগে প্রন এক্সপোর্ট ফ্রান্স পুরোপুরি ব্যান করে দিয়েছিল, কারণ একটা সার্টেন কেমিক্যাল যেটা ইউএসএ তে আমরা এক্সপোর্ট করতে পারছিলাম, যেটা প্রনে আমরা দিয়ে থাকি, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে পার্টস পার বিলিয়নে সেটা ইউরোপিয়ান ইউনিয়ন যখন অ্যাকসেপ্ট করে, ইউরোপিয়ান আমাদের ইউএসএ এফডিএ কিন্তু সেটা পিপিএম এ। যেমন আরেকটা এক্সাম্পল হচ্ছে আফলাটক্সিন। আফলাটক্সিন ইন্ডিয়াতে লিমিট হচ্ছে 120 ppm, সেটা ভীষণ হাই, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন আফলাটক্সিনে লিমিট করে রেখেছে লেস দ্যান 2 ppb পার্টস পার বিলিয়ন। সো ওরা অনেক বেশি স্ট্রিনজেন্ট কিন্তু করে রাখে, এবং তাদের সাথে কমপ্লাই করা ফর এক্সপোর্ট বিকামস রিয়েলি চ্যালেঞ্জিং। So EC directive is therefore a stronger term than a standard. So we can see that. আমাদের দেশে করতে গেলে কি করতে হবে? আমরা সব টেস্ট করলাম, করে একটা টেম্পোরারি ন্যাশনাল অথরাইজেশন তৈরি হয়, ন্যাশনাল এক্সপার্ট কমিটির কাছে রিভিউড হবে, ফাইনালি উই নিড approval from the ministry level, and then you get a national approval only for 2 years. অর্থাৎ যে কোনো নতুন অ্যাডিটিভ আমি যদি দিয়ে একটা ফুড প্রোডাক্ট তৈরি করি, আমি কিন্তু এই অ্যাপ্রুভাল পাবো, করার আগে আমার 2 বছর চলে গেছে টেস্টে, 2 থেকে 3 বছর, তারপরে অ্যাপ্রুভাল কিন্তু 2 বছরের জন্য পাবো, আবার 2 ইয়ার্স বাদে আমাকে ফ্রেশ অ্যাপ্লাই করতে হবে। কেন? কারণ আমার পপুলেশনের মধ্যে নেক্সট জেনারেশন এসে গেছে, তারা খাচ্ছে। সো হোয়াট ইজ দ্য চেঞ্জ? উইথ এভরিথিং ইউ হ্যাভ টু স্টিল স্টাডি অ্যান্ড keep on amending. এবারে অ্যাপ্রুভাল আমরা চাইলে আমরা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন বা ইভেন কোডেক্স কমিটি, আর ওটা আমি 2 জায়গায় দিতে পারতাম, we can apply for, যে আমরা বলতে পারি যে আমাদের দেশে শুধু ইন্ডিয়ান ফুড কেন, we can also use it in USA as well as in the European countries, তাহলে আমরা এখান থেকে মাইগ্রেট করতেই পারি। So finally we come to the risk assessment paradigm. এটা রিস্ক ম্যানেজমেন্টের আন্ডারে পড়ে, যেখানে আমাদের প্রবলেম ফর্মুলেশনটা করতে হয় in terms of exposure assessment. কতটা probability আছে of getting exposed to a certain food additive, very important, তার আন্ডারে এই পয়েন্টস গুলো দেখতে হয়। And also at the same time hazard identification, সত্যি কি সেটা হ্যাজার্ডাস, তার জন্য ইনভিট্রো টক্সিকোলজিক্যাল স্টাডি ছাড়াও ইনডেপথ স্ট্রাকচার অ্যাক্টিভিটি কনসিডারেশনস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা যা বেলায় যেমন বলে রাখি একটা এক্সাম্পল, এই যে আমরা প্রোটিন সুইটনার বলছিলাম, মোনেলিন, থামাটিন, প্রোটিন সুইটনার্স গুলো কিন্তু একটা স্পেসিফিক স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ আছে। যেমন আমরা জানি আমাদের বডিতে সব অ্যামিনো অ্যাসিডস গুলো হচ্ছে কি এল ফর্ম, ক্যাপিটাল এল স্টিরিওআইসোমার, এল অ্যামিনো অ্যাসিডস, অল অফ দেম। এল ট্রিপ্টোফ্যানের থেকে কিন্তু ডি ট্রিপ্টোফ্যান অনেক বেশি সুইট,
তাই ফুড কেমিস্ট ফুড টেকনোলজিস্টরা কি করে, ওরা কিন্তু চালাকি করে ডি-ট্রিপ্টোফ্যান দিয়ে ফুড সুইটনার দিয়ে দিল, কিন্তু আমার বডি কিন্তু সেটাকে মেটাবলাইজ করতে পারলো না। এখন ওরা কি করছে, ওরা রেসিমেট ইউজ করছে, ডিএল করছে, দুটো আইসোমারকে মিশিয়ে, দুটো স্টিরিও আইসোমারকে মিশিয়ে দিচ্ছে। সো দ্যাট ইজ নট আ গুড থিং টু ডু। সো স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপস বিকামস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার প্রত্যেকটা প্রোটিনের বিকজ অফ দ্য কমপ্লেক্সিটি ইন দ্য টার্শিয়ারি স্ট্রাকচার, তাদের একটা স্পেসিফিক 3D প্রোব থাকে, এই প্রোবের একটা নির্দিষ্ট স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচারটা যদি কোনোভাবে অল্টার হয়, আমি কতটা এক্সটেন্টে প্রোটিনটা সুইট লাগবে এটা কিন্তু ভেরি করতে পারি। সো সেই অনুসারে আমার বডি অ্যাবজর্ব করবে, সেই অনুসারে আমার বডি হ্যাজার্ড দেখাবে। So all these have got very, very strong interdisciplinary mixes of biology, chemistry, structural chemists, toxicologists, food chemists, nutritionists, statisticians, everyone together. তবে গিয়ে এই কাজটা করা সম্ভব। And finally, we go for a hazard characterization. সেখানে আমার কাইনেটিক্স and every study, dose response, যেটা ওষুধে করায়, যে জন্য আমি বললাম you can draw parallels to the vaccine making, মোটামুটি প্রায় একই ধরনের সব করা হবে। And finally, both of them merge to risk characterization, and finally you get advice to the risk managers. Managers are finally কি করলো, risk management এর আন্ডারে ওরা risk evaluation করলো, অ্যাসেসমেন্ট করলো এবং কমিউনিকেশন, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ইভ্যালুয়েশন করার পর ওরা ম্যানেজমেন্ট অপশন রেখে ইমপ্লিমেন্ট করবে, মনিটরিং রিভিউ করবে, যদি দেখে কোনো চেঞ্জ হয় আবার ইভ্যালুয়েট করবে। সো দিস ইজ আ সাইকেল। এটা নয় যে একবার আমি ইভ্যালুয়েট করে কমিউনিকেট করে ছেড়ে দিলাম, আমার কাজ হয়ে গেল, আমি একবার নোয়েল বার করেছি। বিকজ অফ নিউট্রিজিনোমিক্স দ্য নোয়েল ভ্যালু মে কিপ অন চেঞ্জিং। আমি বারবার এনভায়রনমেন্টাল পলিউটেন্টস আমি খেয়ে নিয়েছি, ফ্রম দ্য সয়েল, ফ্রম দ্য ওয়াটার, আমি জানি না। আমি প্রচুর ফ্রাইড চিপস খাই, প্রচুর অ্যাক্রিলামাইড খেয়ে নিয়েছি, আমি তেলে ভাজা খেতে ভীষণ ভালোবাসি, প্রচুর অ্যাক্রিলামাইড খেয়েছি। So there could be changes in my food habits, in my lifestyle management, অনেক কিছু। সেই জন্য এটা একটা সার্কেল, এটা একটা straight line one flow direction diagram নয়, it's a cyclic pattern that should keep on revolving for every kind of food additive. Okay, so these kinds of things, you know, in the JOAC, the Journal of AOAC, that is Association of Official Agricultural and Analytical Chemists, এখানে প্রচুর open access publications রয়েছে, সেখানে ইনফরমেশন গুলো কিন্তু পাওয়া যায় if you are not able to refer to the codex. So my final remark is we have to use additives judiciously for better quality, safe and nutritious food. And safe food is going to keep you safe in your life's journey. Okay, so thank you all for your attention. Questions, I'll be glad to take. Thank you, madam, for your such a nice presentation, and it will help immense for us. And I also tell our participants to ask any question or putting your question in our chat box. Okay. ডাইরেক্টলিও করতে পারে, সেটাই বেশি ভালো ইন্টারঅ্যাকশন হয়। কেউ যদি চায় আনমিউট করে প্রশ্ন করুক। হ্যাঁ হ্যাঁ, তোমরা কেউ আনমিউট করেও কোশ্চেন করতে পারো। এখানে একজন লিখেছিল ম্যাম, শুনতে পাচ্ছি না। ম্যাম, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বল। বলছি ম্যাম, আমরা ফার্মিং এ যে পেস্টিসাইড গুলো ব্যবহার করি, অবশ্য সেগুলো ফুডের কোয়ালিটি মানে সেগুলো যাতে পোকামাকড় না ধরে এইসবের জন্য, কিন্তু সেখানে তার টক্সিসিটি লেভেলটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে ম্যাম এর সলিউশন কি? এই যে পেস্টিসাইড রেসিডিউ এক্সাম্পল বললাম, এন্ডোসালফান, এরকম করেই ডিবিটি এবং সবকটার করে করতে হবে। প্রত্যেকটা পেস্টিসাইড নতুন আমরা যাই দেবো বা যেগুলো পুরনো আমরা ব্যবহার করে আসছি, সবকটারই এখন কম্পালসারি হয়ে গেছে রেগুলেশন অনুসারে যে ইউ হ্যাভ টু ডু দিস টেস্ট, তবেই সার্টিফাই করতে পারি। এতদিন কিন্তু 10 বছর আগে কেউ করতো না। হ্যাঁ বলুন। এর আরেকটা সলিউশন হতে অর্গানিক ফার্মিং। কিন্তু অর্গানিক ফার্মিং আমরা বলি ঠিকই, কিন্তু অর্গানিক ফার্মিং কথাটার মানে হচ্ছে শুধু যে আমি পেস্টিসাইড ইনসেক্টিসাইড ব্যবহার করব না, ন্যাচারাল ফার্টিলাইজার্স ব্যবহার করব, তা কিন্তু শুধু নয়। অর্গানিক ইন দ্য সেন্স আমার সেই ফার্মে যতজন কাজ করবে, যে ফ্যাক্টরি থেকে ফাইনালি ফুডটা প্রসেসড হবে, সেখানে ওয়ার্কাররা যে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করবে, সেটাও অর্গানিক হতে হবে। It cannot be the normal ethanol sanitizer যেটা আমরা ইউজ করছি, কারণ সেখানে সব 75 to 80% ethanol, বাকি কিন্তু অন্যান্য মিক্সেস। প্রত্যেকটা স্টেজে অর্গানিক হতে হবে। ইট ইজ ভেরি ভেরি চ্যালেঞ্জিং।
এবং আমাদের দেশে এটা খুব ডিফিকাল্ট, এবং তাতে কি হবে, এত দাম প্রসেস প্রোডাক্টের বেড়ে যাবে, এটা কিন্তু বেশিরভাগ কমিউনিটির কাছে পৌঁছানো যাবে না। অর্গানিক ফুড কোথায় পাই আমরা? ডিপার্টমেন্টাল স্টোরে একটা সেকশনে পাই। আমরা ফ্রেশ মার্কেট যেতে বেশি পছন্দ করি, দ্যাট ইজ আওয়ার ফুড কালচার, তাই না? অর্গানিক ফুডটা অনেক বেশি এক্সপেন্সিভ স্ট্র্যাটেজি, এটা কিন্তু অর্গানিক ফার্মিং এর রেশিওটা ইন্ডিয়াতে খুব কম এই আছে। কারণেই কম, কারণ আমি ফার্মিং টুকু অর্গানিক বললে অর্গানিক তা তো নয়। আমি যখন যে প্যাকেজিং মেটেরিয়ালে ফাইনালি বিক্রি করব, ওই প্যাকেজিং মেটেরিয়ালটা একটু আগে যে বললাম বায়ো পলিমার হতে হবে, সেই গ্রেড সার্টিফাইড হতে হবে, কি করে করব? তো খুব ডিফিকাল্ট, ভীষণ খরচা সাপেক্ষ। তার থেকে ভালো আমি পেস্টিসাইডের লেভেলটা 2 বছর টেস্ট করে নির্ধারণ করে নিলাম, এবার আমি যখনই যোগ করব তার থেকে কমে যোগ করব, তাহলেই সেফ। তো ম্যাম কিছুটা প্রত্যেক ম্যানুফ্যাকচারকে কিন্তু অত্যন্ত এথিক্যালি কারেক্ট হতে হবে। মানে এটা যদি মানে উই শুড হ্যাভ দ্য মাইন্ড অফ হেল্পিং পিপল, যে ইউ নো দিস ইজ আ ফুড ইজ আ লাইফ কমোডিটি, সো আমাকে এথিক্যাল গাইডলাইন্স ফলো করে কিন্তু করতে হবে, এইটার ভীষণ দরকার। ওই এথিক্যাল দিকে গেলে ম্যাম তো লস হবে সেখানে। না না না, লস কেন হবে? লসে তো আমাকে তো ফাইনালি সেফ ফুড দিতে হবে। আমার ফাইনাল জিনিস হচ্ছে আই হ্যাভ টু গিভ মাই পিপল সেফ ফুড। এটা তো না সেফ ফুড দিতে গেলে ধরুন না না, এই যে লেজের পটেটো চিপসে যখন ওদের দেখা গেল যে অ্যাক্রিলামাইড কন্টেন্টটা ভীষণ হাই, এখন কিন্তু দে হ্যাভ ডান মডিফিকেশনস ইন দ্য ফ্রাইং প্রোটোকল। ফ্রিটোলেতে গেলে আমরা জানি পেপসিকো ফ্রিটোলেতে ওরা এখন ফ্রাইং প্রোটোকলে মডিফিকেশন করেছে যাতে অ্যাক্রিলামাইড কন্টেন্ট ইন দ্য লেজ পটেটো চিপস কমানো যায়। কারণ ইয়াং পিপল কেন, সবাই আমরা চিপস খেতে ভীষণ ভালোবাসি, তাহলে কত পরিমাণে অ্যাক্রিলামাইড আমরা এখন অব্দি খেয়ে এসেছি এবং ভবিষ্যতে আরো খাবো। ইন্ডাস্ট্রি চেঞ্জিং প্রোটোকল, যেমন কেনটাকি ফ্রাইড চিকেন সবাই খেয়েছে এখানে ডিপার্টমেন্টাল স্টোরে, এটা তো বিশাল কেস হয়ে গেছিল, কারণ কেএফসি চিকেনে জানাই গেছিল ট্রান্স ফ্যাট প্রচুর পরিমাণে। এখন ওদের বলা হয়েছিল তারপরে যে ট্রান্স ফ্যাটি অ্যাসিডস ওনাদের কমাতে হবে। এবার তাই জন্য ওরা কিন্তু মডিফিকেশনস এনেছে ইন দ্য ফ্রাইং প্রসেস, যাতে ট্রান্স ফ্যাটি অ্যাসিড ফ্রি এখন প্রোডাক্টে থাকে টিএফএ ফ্রি। এটা করা যায়, এটা লস কেন হবে? উই হ্যাভ টু মেক চেঞ্জেস ইন দ্য প্রসেসিং প্রোটোকল। আমাকে সতর্ক হতে হবে, জানতে হবে, করাতে হবে টাকা খরচা করে, এবং আমার প্রোটোকলে চেঞ্জ করতে হবে। যেগুলো ইন্টারন্যাশনাল কোম্পানিজ তাদের তো করতেই হবে, দে ডু নট হ্যাভ এনিথিং এলস। কিন্তু এমএসএমই এর আন্ডারে স্পেশালি আনঅর্গানাইজ সেক্টরস তো আমাদের দেশে অত্যন্ত বেশি, আর প্যান্ডেমিকে তারাই বেশি এফেক্টেড হয়েছে, তাদের পক্ষে এটা করাটা এটা গভর্নমেন্টের দায়িত্ব। সাধারণ প্রডিউসার গিয়ে নোয়েল টেস্ট করে যে টাকা লাগবে, যে সময়, এটা তার পক্ষে সম্ভব না। এমএসএমই আনঅর্গানাইজ সেক্টরস এর জন্য কিন্তু পসিবল নয়, এটা ঠিক। কিন্তু এই কোন কোম্পানি যদি দেখতে পারে তার প্রোডাক্টের স্প্যানটা যত দিন বেশি দিন অবধি বাড়ানো যায়, তাতে অ্যাডিটিভ দিলে সেটা বাড়বে তার প্রোডাক্টের স্প্যানটা। ভালো অ্যাডিটিভস তো সবই তো, যে যতগুলো অ্যাডিটিভস প্রথম দিকে বললাম সবাই তো এগুলো যোগ করা যায়, তো যেগুলো সেফ গ্রাস স্ট্যাটাস পেয়ে গেছে সেগুলো তো আমি ব্যবহার করতে পারি। ওই যে টিএনআরএল আর এমপিএল, এই পয়েন্টটা আমি জেনে নিলাম, আমি এবার অ্যাক্ট করবো, তাহলে তো সেফ। কিন্তু সেগুলো তো হিউম্যান লাইফে ইনটেক হচ্ছে, এটা আমার যদি টিএমআরএল এর লেস দ্যান এমপিআই হয়, আই এম সেফ, আমার অসুবিধা নেই। একটু তো পয়জন তো সবাই খাচ্ছি, বাট সেফটি লিমিটের মধ্যে থাকলে সেটা যথেষ্ট। মিতালি আচার্য বলে একজন বোধহয় কিছু জিজ্ঞেস করতে চাইছে। ম্যাম ফুড লেভেল সেফটি কতটা, ওটা কি করে বুঝবো? শুনতে পেলাম না, আরেকটু জোরে বলো। কোনো ফুড যখন বাজার থেকে কিনবো তখন ওটা কতটা সেফ প্যাকেট ফুড, ওটা বুঝবো কি করে? ওটা বুঝবো না তো, এটা আমার পক্ষে ল্যাবে আমাদের বাড়িতে এগুলো বোঝা তো সম্ভব নয়। এই টেস্টগুলো কি বাড়িতে সম্ভব? এগুলো তো সমস্ত ল্যাবরেটরি টেস্ট। আমাদের কি করতে হবে সেই জন্য? আমাদের খুব ভালো করে ধুতে হবে, ওয়াশিং, ড্রাইং, এইগুলো আমাদের নর্মাল ডোমেস্টিক প্র্যাকটিসেস গুলোকে ঠিক রাখতে হবে। বারবার ফ্রিজে যেটা রাখবো, বারবার চিলিং অ্যান্ড থয়িং বারবার করবো না, তাতেও আমরা জানি সাইক্রোফিলিক মাইক্রো অর্গানিজমস গ্রো করে যায়। সেগুলো প্যাথোজেনিক না হলেও সেগুলো স্পয়েলেজ অর্গানিজমস তো বটেই। অত্যন্ত ভালো করে ধুতে হবে, যাতে আমার যা কিছু পেস্টিসাইড, ইনসেকটিসাইড, সয়েল, ডার্ট, যা কিছু অ্যাডিটিভস দেওয়া হয়েছে, বাইরে থেকে হয়তো ম্যালাকাইট গ্রিন দিয়ে আগে শশা বিক্রি হতো 5 বছর আগে, অত্যন্ত ফ্রেশ সবুজ রং, কেন? ম্যালাকাইট গ্রিন ডাই দিয়ে কোটিং করে দেওয়া হচ্ছে। তো আমি যদি অত্যন্ত ভালো করে ধুতেই থাকি চলে যাবে।
তো এগুলো আমাদের নর্মাল যেগুলো স্যানিটেশন হাইজিন প্র্যাকটিসেস এগুলো বাড়িতে বজায় রাখতে হবে। বাড়িতে এগুলো টেস্ট করে বোঝার কোনো রকম উপায় নেই, এগুলো রিগোরাস কেমিক্যাল টেস্টিং দরকার। হ্যালো ম্যাম। হ্যাঁ, হ্যাঁ, আমি বলছিলাম যে ওই নোয়েল আর লোয়েলের মধ্যে কোনটা বেশ বলে মানে মনে হয়? হ্যাঁ, নোয়েলটাই ওটাতে সবচেয়ে ভালো। দেখো, নোয়েলটা হচ্ছে কোন লেভেলে তোমার কোনো রকম এফেক্ট হবে না, এই লেভেলটাই তো তুমি ফুডে যোগ করতে পারো। কিন্তু এটা বার করা তো খুব ডিফিকাল্ট। মনে করো 2 বছরে এফেক্ট এলো না, কেমন 3 বছরে কি এফেক্ট হলো, তুমি তো চেষ্টা করছো 2 বছরের জন্য, ঠিক কি না? এবং কি আমার মধ্যে এফেক্ট এলো না, আরেকজনের মধ্যে এলো, এটা হিউম্যান টু হিউম্যান ভেরিয়েশন থাকতে পারে, কারেক্ট? তো এই কারণে নোয়েলটাকে সঠিকভাবে বার করাটা ইজ ভেরি ভেরি চ্যালেঞ্জিং। সেই জন্য সময়টা কম করার জন্য কি করা হচ্ছে, যে লোয়েলটা বার করছে, যে কোন ডোজ খাইয়ে দেখা যাক যে লেভেল আসছে, এটা ধরে ফেলে খুব সুবিধে। কিন্তু অফকোর্স মোর ডিপেন্ডেবল ইজ দ্য নোয়েল। যে জন্য আমরা গ্রাফে দেখালাম না, যে যখন তুমি ইউটিএলটা বার করছো তোমার 2 রকমের আনসার্টেনটি ফ্যাক্টর থাকছে, নোয়েলের বেলাতে একরকম, লোয়েলের বেলাতে আরেক রকম। সেই জন্য তোমাকে ওই ইউএফ ওয়ান এন্ড ইউএফ টু আর 2 ডিফারেন্ট ফ্যাক্টরস এরপর দুটোকে সেইভাবে ধরে নিয়ে তোমাকে ইউটিএলটা বার করতে হবে। অফকোর্স নোয়েল, কিন্তু হাতে আর কোনো সময় নেই, কম সময়, কোনো উপায় নেই, তাড়াতাড়ি করতে হবে, অ্যাটলিস্ট কিছু তো ভালো, সামথিং ইজ বেটার দ্যান নাথিং, তখন আমি লোয়েল ভ্যালুটা নেব। কিন্তু যদি সময় থাকে, সমস্ত ল্যাব ফেসিলিটি থাকে, দেন উই শুড গো ফর নোয়েল। আর ম্যাম ওর মানে ওর সাইড এফেক্টটা কি, মানে নেক্সট জেনারেশনে যে মিউটেশনের মাধ্যমে ওই যে ওটা কি দেখা গেল যে তোমার এফেক্টের মধ্যে দেখো, একটা তো তোমার হয়তো তুমি কোনো আমরা একটা জিনিস খেয়ে নিয়েছি, সাইড এফেক্ট কি হয় অনেক সময় যদি তখনই আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল প্রবলেমস হয়ে যায়, হ্যাঁ, সেটা তো একরকম, ডায়রিয়া প্রবলেম হলো, ভমিটিং নশিয়া হলো, মাথা ঘুরলো, র্যাশেস বেরিয়ে গেল স্কিনে, হাঁচি কাচি হলো, এগুলো তো ঠিক আছে। কি এটা তো কারণ এটা সুপারফিশিয়াল লেভেলে, সারফেস লেভেলে দেখা দিয়েছে, এটা নিয়ে অতটা সমস্যা হয় না, ওষুধ খেলে ঠিক হয়ে গেল। যেটা সমস্যা আছে আমার বডিতে ডিপ ডাউন মিউটেশন করিয়ে দিলে আমি জানতেই পারলাম না, সাইলেন্ট মিউটেশনস হয়ে গেল, রাইট? দ্যাট ক্যান বি পাসড অন ডাউন দ্য জেনারেশন। অ্যাজ আই সেড, দ্য স্টোরি অফ মোনোসোডিয়াম গ্লুটামেট, যেটা তোমার মিউটাজেনিক তো বটেই, টেরাটোজেনিক। মাদার যখন কনসিভ করেছে তার বেবি বুম্বে রয়েছে, ফিটাল স্টেজে গিয়ে সেটা তার ব্রেনে ম্যাল ফাংশনিং করিয়ে দিচ্ছে। যে বাচ্চা বর্ন হচ্ছে তার হাত পা লিম্স কোনোটা ঠিক নেই, abnormal babies are born. কেন? কারণ তার mother has consumed a lot of noodle. Imagine. So it's teratogenic. বুঝছো তো, এগুলো প্রত্যেকটা লেভেলে এই জন্য টেস্ট করা আছে, কতগুলো টেস্ট বললাম তাই না, অ্যাকিউট টেস্ট, সাব অ্যাকিউট, ক্রনিক, তারপরে স্পেশাল টেস্ট গুলো সব কটা, এই জন্য মিনিমাম টাইম 3 বছর লেগেই যাবে এই সব কটা টেস্ট করতে। তারপরেও তুমি অ্যাপ্রুভাল পাবে 2 বছরের জন্য, তোমাকে বারবার বারবার রিনিউ করতে হবে। এখনো কি সেফ আছে, এখনো সেফ আছে, এটা জানতে হবে। আর ম্যাম ই নাম্বার যেটা, ওটার ই নাম্বারটা মানে কিভাবে বুঝবো এই সেফটি যে নাম্বার গুলো ওগুলো ওই যে একটু বললাম তোমাকে, তুমি যে কোনো একটা প্যাকেট, তুমি ম্যাগির একটা প্যাকেটের পেছনে দেখো তোমার ই নাম্বারস লেখা আছে, কারণ ম্যাগিতে তুমি ইমালসিফাইং এজেন্ট পাবে, স্টেবিলাইজার পাবে, তুমি প্রিজারভেটিভ পাবে, ফ্লেভার এনহান্সার্স পাবে, কেমন? তুমি দেখো সেই নাম্বারটা, মনে করো E200 পেলে, তুমি E200 গুগল করো, তোমাকে এক্ষুনি বলে দেবে ওটা সরবিক অ্যাসিড। নামটা ডিসক্লোজ করে না, কোডস গুলো ডিসক্লোজ। যেমন তুমি এনজাইম পড়েছো, এনজাইমটা কিভাবে হয়, আমরা কি বলি অক্সিডো রিডাকটেজ এনজাইম দিন না, তুমি যদি কমার্শিয়ালি কিনতে চাও তুমি কি বলবে, তার ই নাম্বার দিয়ে বলবে না? এরকম এগুলো অ্যাডিটিভস গুলো এরকম ই নাম্বার দিয়ে কোডিফাই করা আছে, কোডস গুলোর মতো করে বলতে হবে। আর যেহেতু আমাদের জেনেটিক কোড হচ্ছে ট্রিপলেট, সেই জন্য লক্ষ্য করে দেবে কোড সবসময় ট্রিপলেটস থাকে, 3 ডিজিটের হতেই হবে। সেটা আলফা নিউমেরিক হতে পারে, নিউমেরিক হতে পারে, অ্যালফাবেটিক্যাল হতে পারে, বাট কোডস উইল অলওয়েজ বি ইন ট্রিপলেটস। ম্যাম বুঝতেই পারবে অ্যাজ আ কনজিউমার, এই ইনফরমেশনটা ফ্রিলি অ্যাভেলেবল অন দ্য ওয়েব। তুমি গুগল ইন্টারনেট কে গেলেই তুমি বার করে ফেলতে পারবে কি কি অ্যাডিটিভ তুমি খেলে। ইয়েস ম্যাম। হ্যালো ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম বলছিলাম
যখন আমরা কোনো পলিথিন ব্যবহার করি ওর থেকে পলিমারটা তো আমাদের খাবারে যাচ্ছে, তার থেকে ক্ষতি হচ্ছে শরীরে। কিন্তু বাজারে যে খাবারগুলো পাওয়া যায় যেমন সুজি, সাগু, ওটস, নুডলস, এগুলো তো পলিথিনেই পাওয়া যাচ্ছে। তো ওর ক্ষতিকারক প্রভাব থেকে কি করে বাঁচতে পারি আমরা বাড়িতে নিয়ে আসার পর? না, বাড়িতে নিয়ে আসার পর কিছু করার নেই। তুমি যখন বাজার থেকে কিনবে, লক্ষ্য করে দেখবে, তুমি যদি আজকে ওটস, তুমি এই যে গণেশ এখন সব রকম নিয়ে এসছে, এছাড়া আইটিসি প্রাইস যথেষ্ট হাই। তুমি বলবে শুধু একটু ওটস, শুধু একটু কর্নফ্লেক্সের এত দাম হওয়ার তো কথা না, এগুলো এমন কিছু টাফ ফুড প্রোডাক্ট প্রসেসিং তো নয়। তুমি আসলে কার জন্য দামটা দিচ্ছ? প্যাকেজিং এর জন্য। অত্যন্ত হাই গ্রেড প্যাকেজিং মেটেরিয়াল, যার থেকে তোমার এই মনোমার গুলো যাতে মাইগ্রেট করতে না পারে। ছোটবেলায় আমাদের ট্রেনে এরকম যে টফিস বিক্রি হতো, আমরা খেতাম, আমরা দেখেছি যেই র্যাপারটা খুললাম না, আর গন্ধ নেই, মানে গন্ধটা র্যাপারে, টফিটার মধ্যে আর গন্ধ নেই লজেন্সে। কেন? কারণ পুরো ফ্লেভারটা আমার ওই লজেন্স থেকে র্যাপারের মধ্যে চলে গেছে। এটাকে বলে স্ক্যাল্পিং। এটা অত্যন্ত বাজে, অর্থাৎ আমার প্যাকেজিং মেটেরিয়ালটা অত্যন্ত লো কোয়ালিটি, যেটা সমস্ত কেমিক্যালসকে অ্যাট্রাক্ট করে তার পোরোসিটি এত বেশি যে সেখানে মাইগ্রেট করে চলে গেছে। সো তুমি বাড়িতে নিয়ে আসার পর কিছু করতে পারবে না। ইউ হ্যাভ টু পিক অ্যান্ড চুজ। যখন তুমি শপিং করছো, তুমি যখন একই প্রোডাক্ট অত্যন্ত কম দামে পেয়ে যাচ্ছ, নট অনলি দ্য প্রোডাক্ট ইনসাইড ইজ কোয়ালিটি ওয়াইজ কম্প্রোমাইজ, এটাও লক্ষ্য করে দেখবে তার প্যাকেজিং মেটেরিয়ালটা হয়তো সিম্পল অ্যালুমিনিয়াম ফয়েল আর এলডিপি দিয়ে তৈরি করেছে। কিন্তু তুমি যখন আইটিসি কর্নফ্লেক্স কিনছি, কেলগস এর কর্নফ্লেক্স সবচেয়ে দামি, কেন? ইট ইজ বিকজ নট অনলি অফ দ্য কর্নফ্লেক্সেও কিন্তু প্রচুর অ্যাক্রিলামাইড তৈরি হয়, কেলগসও কিন্তু অ্যাক্রিলামাইড কমানো কিভাবে করা যায় সেই প্রোটোকলে এখন তারা কর্নফ্লেক্স তৈরি করে, এবং প্যাকেজিংটা অত্যন্ত ভালো, যাতে এই যে আমরা স্ক্যাল্পিং, এই যে মাইগ্রেশন ফ্রম দ্য প্যাকেজিং মেটেরিয়াল টু দ্য ফুড প্রোডাক্ট, এটাকে যাতে আমরা আটকাতে পারি। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, কেউ একজন এখানে চ্যাট বক্সে দিয়েছে, fruit juices and food contain carboxymethyl cellulose has a thing. Now, carboxymethyl cellulose does not have such negative effect. এমনিতে আমাদের বডিতে অফকোর্স সেলুলোজ এনজাইম তো থাকে না, সো উই ক্যান নট ডাইজেস্ট সেলুলোজ। সো এই অ্যাডিটিভের পরিমাণটা অত্যন্ত কম অ্যামাউন্টে থাকে, যাতে এটা বাইন্ডার হিসেবে কাজ করতে পারে অ্যাজ আ বাইন্ডিং কাম জেলিং এজেন্ট। সেইটা একটা ফোম মতো তৈরি হয়, এই ইম্পারভিয়াস টু ময়েশ্চার এই প্রপার্টিটা যাতে থাকে। তো এটা ইন দ্য গিভেন লিমিটস খেলে কোনো অসুবিধা না। বিয়ন্ড দ্য লিমিট যেটা হবে আমার বডি ডাইজেস্টই করতে পারবে না, ওটা আমরা এনিহাউ এক্সক্রিট করে দেবো, বিকজ উই ডু নট হ্যাভ সেলুলোজ এনজাইম টু ডাইজেস্ট এনি সেলুলোজ প্রোডাক্ট। হ্যাঁ, এখন দেখো তোমার এই আইটিসি এবং বিভিন্ন কোম্পানিজ থেকে বার করেছে না, যেটা তোমার ওয়াশিং জন্য বলছে যে একটুখানি মিশিয়ে দিয়ে করো। অ্যাকচুয়ালি বেটার যেটা হয় হচ্ছে একটুখানি জল গরম করে অ্যাট 85 ডিগ্রি সেন্টিগ্রেড, নট বয়লিং ওয়াটার, 85 থেকে 90। কেন 85? কারণ কি আমাদের সমস্ত বেশিরভাগ যে এনজাইমস গুলো থাকে ফুডের মধ্যেও প্রেজেন্ট, সেগুলো আমরা জানি দিস আর গ্লোবিউলার প্রোটিন, এবং গ্লোবিউলার প্রোটিনের ডিন্যাচুরেশন টেম্পারেচার হচ্ছে 85 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই 85 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি সমস্ত এনজাইমসকে ডিঅ্যাক্টিভেট করে দিতে পারি। তাই সেইখানে আমি 85 ডিগ্রি সেন্টিগ্রেড ওয়ার্ম ওয়াটারে 2 থেকে 4 মিনিট দিলাম, একটুখানি ক্যালসিয়াম ক্লোরাইড, একটু সল্ট দিলাম, আর কি করলাম একটুখানি সিট্রিক অ্যাসিড, লেবুর রস স্লাইড। কেন? কারণ আমার যদি কোনো ফার্টিলাইজার বা হেভি মেটাল কিছু থেকে থাকে, এগুলো সব চিলেটেড হয়ে যাবে। নিয়ে তারপরে তুমি ভালো করে ওয়াশ করে রিন্স করে দেন ইউ কনজিউম। And it is also good that after washing we should go for sun drying and then clean it, wipe it dry, and then for long term storage you can place it inside the refrigerator. ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলো বলো। ম্যাম বাজার থেকে সবজি কিনে আনার পর মানে সেটা সেফটি কি করে করব? তার মধ্যে তো অনেক কালার মেশানো থাকে, অনেক রকম কিছু থাকে। বললাম বাড়িতে তো তুমি ওইভাবে ডাইরেক্ট টেস্ট কিছু ওরকম কেমিস্ট্রি মানে কেমিক্যাল স্পেসিফিক ধরে ধরে বার করতে হবে। অ্যাজ সাচ এখন কিন্তু তোমাকে কেউ নালাকাইট গ্রিন কোটেড দেবে না, দ্যাট ইউ ক্যান বি শিওর। তুমি মিষ্টির দোকানে গেলেও তোমাকে কেউ মেটালিক ইয়েলো কোটেড হলুদ রঙের সন্দেশ খেতে দেবে না, টাট্রাজিন বা সানসেট ইয়েলো কোটেড খেতে দেবে না। এগুলো এখন এত সতর্কতা হয়ে গেছে। এখন তোমার এখানে প্রচুর ফুড সেফটি ইন্সপেক্টরস রয়েছে এট দ্য গভর্নমেন্টাল লেভেল ইন প্রত্যেকটা স্টেট, যে কোথাও কিন্তু তুমি এখন এই ব্যাপারটা আর পাবে না।
So now you can be assured that you are no more consuming, high pesticide or coated or artificial azodite coated fruits, vegetables, sweet meat or anything. সেটা থাকবে না। তবে ওই যে বললাম, তোমার নর্মাল ডোমেস্টিক প্র্যাকটিসেস গুলো তোমাকে বজায় রাখতে হবে। থারো ওয়াশিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সোকিং, রিনসিং অ্যান্ড ওয়াশিং, এই তিনটে হচ্ছে খুব ইম্পর্টেন্ট। হ্যালো ম্যাম, হ্যাঁ বলো। আমি বলছিলাম ওই জিআরএস আর ইএফএম এ ফ্লেভার গুলোর মধ্যে কোনটা মানে ভালো আর কি, ওটা বলতে চাইছি। আচ্ছা, এক মিনিট, তোমার আগে একজন প্রশ্ন করেছে, তারটা বলে তারপরে বিউটি আমি তোমার কাছে আসছি, কেমন? এখানে প্রশ্ন এসেছে চ্যাট বক্সে, সেন্সরি অ্যানালিসিস ইম্পর্টেন্ট ফর দি আইডেন্টিফিকেশন। হ্যাঁ, এটা তো বটেই। আমি যদি খুব ভালো সেন্সরি অ্যানালিস্ট হতে পারি, আমি অনেক কিছুই করতে পারি উইদাউট ডুইং ওয়েট কেমিস্ট্রি। এটা ভীষণ ইম্পর্টেন্ট। যে যেমন বলি, এই যে সেন্সরি অ্যানালিসিস কিন্তু এটা একটা আলাদা ডোমেনই আন্ডার ফুড সায়েন্স এন্ড টেকনোলজি। সেন্সরি সায়েন্স ইজ আ ডিফারেন্ট ডিসিপ্লিন। যদি তোমরা সিএফটিআরআই, সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, মাইসোরে লোকেটেড, তার যদি ওয়েবসাইটে যাও, দেখবে সেখানে সেন্সরি অ্যানালিসিস বলে একটা আলাদা কোর্সই রয়েছে, ল্যাবও রয়েছে। অর্থাৎ আমরা যারা সেন্সরি ইভ্যালুয়েটর, যারা আমরা এই আমাদের 5টা ইন্দ্রিয় দিয়ে, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, 5 সেন্সেস দিয়ে আমরা যদি নির্ধারণ করতে পারি যে গন্ধ শুকে হোক, তার রং দেখে হোক, তার আমি মুখে দিলাম না কিন্তু টেক্সচার ফিল করে বা কিছু করে, সার্টেন অ্যাডিটিভস কিছু ক্ষেত্রে কিন্তু আমরা বুঝেও যেতে পারি। ইট ইজ পসিবল টু আন্ডারস্ট্যান্ড। অর্থাৎ নন ইনভেসিভ, নন ইনজেকশন মেথডস। আমি কোনো কাটা করলাম না, অ্যাট দ্য সেম টাইম আমি খেলামও না, কিন্তু সিম্পলি আমার সেন্সরি দিয়ে আমি কিন্তু ধরতে পারলাম। যেমন ধরো, তুমি যদি দেখো কলার রংটা কালো কালো কিরম হয়ে গেছে, তুমি কি সেটা খাবে? তাহলে তোমার তো এটা বড় সড়ো কিছু কেমিস্ট্রি টেস্ট করার কোনো প্রয়োজন হলো না, তুমি খাবে না, ঠিক না? ম্যাডাম, হ্যালো ম্যাডাম, হ্যাঁ বলছি, আমি কোশ্চেনটা করেছিলাম ওই সেন্সরি অ্যানালাইসিসের ব্যাপারটা। বলছি এখন আপনাদের যাদবপুরে ওখানে কি সেন্সরি অ্যানালাইসিস হয় মোটামুটি, ওই যে ল্যাবের যে আমরা নিজেরা ইউনিভার্সিটি ফ্যাকাল্টি এবং আমাদের যারা রিসার্চ স্কলার্স, যেহেতু আমরা সেন্সরি ইভ্যালুয়েশন আমাদের পাঠ্য বিষয়, আমরা নিজেরা নিজেদের যে ফুডটা আমরা তৈরি করছি, আমরা জানি ফুডের কি কি কোয়ালিটি আমি এক্সপেক্ট করছি, সেই বুঝে আমরা জনা 10 গুরুকে আমরা ট্রেনিং দিয়ে দিই, এবার তারা ইভ্যালুয়েশন করে। আদারওয়াইজ করাতে গেলে কিন্তু বাইরে কমার্শিয়াল ল্যাব থেকে করাতে হবে। এছাড়া কিছু কিছু অন্যান্য সেন্টার্স রয়েছে, ফুড ল্যাব, হ্যাঁ অনেকটা কস্ট, মানে অনেকটাই নিজেরা করে নেওয়া ভালো, নিজেরা করে নেওয়া ভালো। আমি জানি আমি এই ফুড প্রোডাক্টে কি কালার, কি অ্যারোমা, কি ফ্লেভার, কি টেক্সচার, কি মাউথফিল আমি চাইছি, আমি সেই বুঝে নিজেরাই আমরা বলে দিলাম যে আমি এটা দেখো ক্রিস্পি হয়েছে কিনা, দেখো এটা দেখো তো রংটা এরকম এসছে কিনা। তো নিজেরাই আমরা ট্রেনিং দিয়ে নিজেরাই নিজেদের মধ্যে প্যানেল তৈরি করে নিতে পারি। তবে হ্যাঁ, কিছু রুলস বলে দিই, 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে, তার থেকে বেশি হওয়া যায় না। দ্বিতীয়ত হচ্ছে সাইকোলজিক্যালি নর্মাল হতে হয়। সে স্মোকিং, ড্রিঙ্কিং বা আমি খুব গরম চা খেলাম, এক্ষুনি লাঞ্চ করে বসে সেন্সরি ইভ্যালুয়েশন করতে বসে গেলাম, এমনটি করা যাবে না। সে মেন্টালি খুব রিল্যাক্স থাকবে। তারপরে মেল ফিমেল ইকুয়াল রেশিও নিতে হবে। এরকম কিছু কিছু অত্যন্ত ঝকঝকে আলোকিত ঘরের মধ্যে করতে হবে, অন্ধকার অন্ধকার ঘর এরকম ভাবে হবে না। তো এরকম কিছু কিছু সেন্সরি ল্যাবরেটরি আমাদের অনেক রুলস এন্ড রেগুলেশনস আছে, সেটা কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টরস থাকছে, ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টরস থাকছে, ফ্যাক্টরস that should be applicable, কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। আমি শেষ কথাটা ভালো করে বুঝতে পারলাম না। বলছি ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টরস থাকছে, ফ্যাক্টরস, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস অ্যাজ ওয়েল এজ মানে ইন্ডিভিজুয়াল কিছু ফ্যাক্টরস থাকছে। একদম একদম একদম। আচ্ছা, এবার তুমি বলো বিউটি কি বলছিলে? ইয়েস ম্যাম, ওই জিআরএস আর ইএফএম এ এই ফ্লেভার গুলোর মধ্যে কোনটা মানে ভালো আর কি, আমি এটা বলছি। জিআরএস মানে হচ্ছে যেটা সেফ, অর্থাৎ সেফ যেটা সেটা সবকিছুতেই সেফ। গ্রাস স্ট্যাটাস পেতে গেলেও ওই যে অনেক কাজ করে 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 বছরের পর বছর দেখা গেল যে কোনো বাজে এফেক্ট নেই, অর্থাৎ সেটা গ্রাস স্ট্যাটাস, একটা সম্মান। তো গ্রাস স্ট্যাটাসের মতো যেমন ইংল্যান্ডে স্যার উপাধিটা একটা সম্মানের ব্যাপার, তেমনি গ্রাস স্ট্যাটাস একটা কেমিক্যাল পেয়ে গেল মানে সাংঘাতিক ব্যাপার। এবার তুমি যথেচ্ছা খাও, কোনো অসুবিধা নেই। বুঝলাম ম্যাডাম। আচ্ছা, সুদীপ্ত জানা বলছেন, what are the regulatory guidelines regarding set of herbal extraction plant for food additives? না, হার্বাল এক্সট্রাক্টটা কিন্তু এখানে কোনো অ্যাডিটিভস এর মধ্যে উল্লেখিত নয়।
হার্বাল এক্সট্রাক্টস এর এখানে কোথাওই নেই। কোথাও যেগুলো অ্যাডিটিভস আমরা বলেছি সেগুলো কোনোটাই হার্বাল এক্সট্রাক্ট কিন্তু নয়। আর যখনই আমি হার্বাল দিকে যাব তখন আমার আবার অন্য সেট অফ আয়ুর্বেদিক্যাল গাইডলাইন্স রয়েছে, কিন্তু অ্যাডিটিভস যেগুলো ব্যবহৃত হয়, মানে হার্বাল বলতে আমি জানি না স্পাইসেস গুলো মিন করা হচ্ছে কিনা, তাহলে সেখানে বলে রাখি ও স্পাইসেস, ও ওকে ওকে, আচ্ছা আচ্ছা, এক্সট্রাক্ট নয়, আমি ডাইরেক্ট স্পাইসেস হতে পারে। স্পাইসেস এর বেলাতে কিন্তু আমার ইয়েস আমেরিকান স্পাইস ট্রেড অ্যাসোসিয়েশন AST এর গাইডলাইন মেনে আমাদের ইন্ডিয়াতেও কাজ করতে হয়, এবং ইন্ডিয়াতেও রয়েছে ISO। হ্যাঁ, এই স্ট্যান্ডার্ডস গুলো মেনে করতে হয়। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, তারা প্রচুর স্ট্যান্ডার্ড প্রতিটি আলাদা স্পাইসের জন্য, সে কিউমিন হোক, কোরিয়ান্ডার হোক, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, জিঞ্জার, টার্মারিক, যাই হোক না কেন, প্রত্যেকটার জন্য গাইডলাইন দিয়ে দিয়েছে। তার ফিজিক্যাল প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টি, তার কি কি ফ্লেভার কম্পাউন্ড থাকবে, সেটা GC অ্যানালিসিস করে তার প্রোফাইল দেওয়া, তার সমস্ত প্রপার্টিজ গুলো ওখানে লিস্টেড রয়েছে। তুমি যখনই একটা কোনো প্রোডাক্ট সেল করতে যাবে তখন তোমাকে ওই প্রপার্টি গুলো অ্যাসেস করিয়ে নিয়ে দেখতে হবে যে প্রত্যেকটা লিমিটের সাথে মিলছে কিনা, তবেই তুমি করতে পারবে। ইটস আ গুড কোয়েশ্চেন। হার্বাল এক্সট্রাক্ট বলো না, তুমি যদি বলো যে প্লান্ট বটানিক্যাল সোর্সেস, সেক্ষেত্রে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, স্পাইসেস এন্ড হার্বস এর জন্য কিন্তু একটা আলাদা ক্যাটাগরি অফ স্ট্যান্ডার্ডস রয়েছে যেটা মেনে চলতে হয়। কেন আলাদা ক্যাটাগরি বলতো? তার কারণ হচ্ছে স্পাইসেস এন্ড হার্বস খাবার বস্তু তো বটেই, কোডেক্স এর আন্ডারে কম, তার কারণ হচ্ছে ইন্ডিয়া ইজ আ ল্যান্ড অফ স্পাইসেস। ওরা অত বেশি স্পাইস নিয়ে বোঝে না যতটা আমরা বুঝি। আমরা ISO এবং AST একসাথে মিলে কাজ করে আমরা গাইডলাইন গুলো করেছি। দ্বিতীয় কারণ হচ্ছে যে আমার স্পাইসেস এর বেলাতে আমরা ডিরেক্টলি কনজাম্পশনের ব্যাপারটা তো সে অর্থে থাকে না, আর স্পাইসেস এর প্লান্টস গুলো না, দে আর ওয়াইল্ডলি কাল্টিভেটেড, অর্থাৎ কোনো মানে পার্টিকুলার স্পেসিফিক এনভায়রনমেন্টে একটা ভ্যারাইটি খাচ্ছি এরকম কোনো না। অর্থাৎ তুমি যে হলুদটা খাও, হলুদ কিন্তু 56 রকম রয়েছে ইন দ্য কান্ট্রি। সো দে আর অল মিক্সড টুগেদার। অর্থাৎ তুমি যখন বাজার থেকে তুমি যে কোম্পানির হলুদ নিয়ে আসো, তুমি কিন্তু বলতে পারবে না যেটা কোন 4টে ভ্যারাইটি বা কোন 10টা ভ্যারাইটি না 100টা মেশানো। তার কারণ হচ্ছে দে আর অল ওয়াইল্ডলি কাল্টিভেটেড, নিজেদের মধ্যে ক্রস পলিনেশন করে ওয়াইল্ডলি, সেইভাবে ভ্যারাইটিস গুলো তৈরি হয়েছে, সেভাবেই হারভেস্টিং হয়, সেভাবেই প্রসেসিং এ ঢুকে। বুঝেছো? এইটাই, এই কারণে একটু আলাদা করে রাখা আছে। আচ্ছা, তাহলে হার্বাল স্পাইসেস বিভিন্ন লেভেলে বিভিন্ন দামের কেন হয়? বিকজ অফ অথেন্টিসিটি, ভীষণ ইম্পর্টেন্ট। এই যে ব্ল্যাক পেপার আমরা যেটা মূল, জানো তো, মূল ব্ল্যাক পেপার হচ্ছে টেরিচেরি গার্বালজ এক্সট্রা বোল্ড ব্ল্যাক পেপার। দেখবে লেখা থাকবে TGAB। টেরিচেরি হচ্ছে নেম অফ দ্য প্লেস ইন কেরালা যেখানে ওটা কাল্টিভেটেড হয় অ্যালং দ্য মালাবার কোস্ট। আর গার্বলিং কথাটা স্পাইসের জন্য শুধু ব্যবহার করে, যেটা ব্রিটিশ আমল থেকে কিং হেনরি II থেকে শুরু হয়েছিল। অর্থাৎ তুমি কি করে ডাস্ট, ডার্ট ইত্যাদি সব স্পাইস থেকে বাদ দিয়ে, ধুলো ময়লা বাদ দিয়ে তুমি স্পাইসটা কি করো, সেটাকে বলে গার্বলিং। এক্সট্রা বোল্ড মানে সাংঘাতিক ঝাঁজ। এবং এই যে টেরিচেরি এক্সট্রা বোল্ড ব্ল্যাক পেপার, এটা কিন্তু সরাসরি যায় টু দ্য কুইন অফ ইংল্যান্ড। আমরা কিন্তু অনেকটাই মানে খুব কম পাংজেন্ট একটা মোরালেস একটা মিডল ক্লাস ব্ল্যাক পেপার আমরা খেয়ে আসি। আমরা ভাবি দারুণ ব্ল্যাক পেপার খেলাম, তা কিন্তু নয়। তুমি যদি TGAB কোচিন থেকে কিনতে চাও, ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। এবং ব্ল্যাক পেপারকে কেরালার ভাষায় কি বলে জানো, মালায়ালি ল্যাঙ্গুয়েজে? ইট ইজ কল্ড ব্ল্যাক গোল্ড। তার কারণ হচ্ছে আইটেম অফ ট্রেড। হ্যাঁ, আমি বিউটির কথায় আরেকটা জিনিস যোগ করবো, যে কেন এটার আলাদা স্ট্যান্ডার্ড, এই কারণেও আরো, কারণ আর সমস্ত ফুড অ্যাডিটিভ কিন্তু ডিরেক্টলি সরাসরি বাণিজ্যের সাথে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু স্পাইসেস এন্ড হার্বস আর ডিরেক্টলি রিলেটেড টু ট্রেড অ্যান্ড কমার্স। দ্যাট ইজ দ্য রিজন আমেরিকান স্ট্যান্ডার্ড ট্রেড অ্যাসোসিয়েশন এন্টার্স দেয়ার টু মেক দ্য স্পেসিফিকেশন। এটাও মনে রাখার বিষয়। আমার যে আইটেমটা কমার্শিয়ালি ট্রেডে যাবে, আমার দেশের জন্য রেভিনিউ অন করবে, সেটা হবে দ্য হাইয়েস্ট কোয়ালিটি। আর আমরা যেটা কনজিউমার লেভেলে কান্ট্রির ভেতরে বসে খাবো, সেটা কিন্তু অনেকটাই কম্প্রোমাইজ ইন কোয়ালিটি, অনেকটাই। তুমি যদি টার্মারিক জানো, আয়ুর্বেদাতে লেখা আছে হলুদ খেলে ইট ইজ অ্যান্টি কার্সিনোজেনিক, কিন্তু এই 56 ভ্যারাইটির মধ্যে মোটে 3টে ভ্যারাইটি সে অ্যান্টি কার্সিনোজেনিক প্রপার্টি আছে, বাকিগুলোর কিন্তু নেই। বাকিগুলো শুধু রং দিতে পারে। এবার আমরা যদি ভাবি ও আমি তো রান্নায় প্রচুর হলুদ দিয়ে খাই, আমার কোনোদিন ক্যান্সার হতে পারে না, ভুল ধারণা। এখন আমি যদি স্পেসিফিক্যালি শুধু এই অ্যান্টি কার্সিনোজেনিক ভ্যারাইটি অফ হলুদটাকেই খুঁজি, তাহলে আমাকে স্পাইসেস বোর্ড যেটা রয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্টের আন্ডারে, তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে। প্রত্যেকটা শহরে তাদের একটা করে অফিস রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করে আমাকে ওই পার্টিকুলার ভ্যারাইটি অফ হলুদটা তাহলে নিতে হবে, উইচ ইজ আ ফর্মিডেবল টাস্ক। দামও বেশি হবে। হ্যাঁ, সেটা প্রাইসও বেশি হবে অবশ্য। হ্যাঁ,
এই জন্যই প্রাইমারি কোয়ালিটির জন্যই তো তোমার দামের হেরফের হয়, তাই না? আচ্ছা, কেউ বলেছে হাউ ডু ইমালসিফায়ার্স ওয়ার্ক। ইমালসিফায়ার যে বললাম যে তোমার তেল এবং জল দুটো নিজের থেকে মেশে না, তাদের যদি আমি সংমিশ্রণ করিয়ে স্টেবল করতে চাই, তাহলে এবার মনে করো তোমাকে আমি 1 কাপ বিকার জলের মধ্যে 3 ফোঁটা তেল দিলাম, বললাম চলো মিক্স করে দেখাও। তুমি কি করবে? একটা গ্লাস রড দিয়ে স্টার করবে, খানিকক্ষণ ধরে মিক্স হয়ে যাবে। কেন হবে? তার কারণ হচ্ছে আমার অয়েলের গ্লোবিউলগুলো ছোট 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 গ্লোবিউলে ভেঙে গিয়ে জলের মাঝখানে মাঝখানে মলিকুলের মধ্যে চলে যাবে। কিন্তু যেই আমি খানিকক্ষণ দাঁড় করিয়ে রাখবো, আবার তেল, বিকজ স্পেসিফিক গ্র্যাভিটি বিং লো দ্যান ওয়াটার, আবার জলের উপর ফ্লোট করে উঠবে। আমি যদি ভারী ভারী নন ওয়াটার ইনসলিবল প্রোটিন নিয়ে কাজ করি, জলে ফ্লোট করার জায়গায় নিচে সেডিমেন্ট পড়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে? আমি তো কন্টিনিউয়াস স্টারিং করতে পারবো না। তাহলে এই যে স্টারারের যে কাজটা, সেটাই একটা এজেন্ট ইমালসিফায়ার করে থাকে। সে কি করছে? সে আমার অয়েল গ্লোবিউলগুলোকে একসাথে আসতে দিচ্ছে না, অর্থাৎ ইট ইজ লোয়ারিং দ্য ইন্টারফেসিয়াল সারফেস টেনশন। ইট ডাজ নট অ্যালাউ অ্যাগ্লোমারেশন অফ দ্য অয়েল ড্রপলেটস টুগেদার অর দ্য ওয়াটার মলিকিউলস টুগেদার। তাদের মাঝখানে একটা ফিজিক্যাল ব্যারিয়ার তৈরি করে দিচ্ছে, যাতে তারা একসাথে এসে তারা ফ্লোটিং বা সেডিমেন্ট কোনোটাই করতে না পারে। এটাই ইমালসিফায়ারের কাজ। যেটা বললাম, আমাদের বডির ভেতরে দেখো, আমরা যখন তেল খাচ্ছি, অ্যাকুয়াস জিনিস খাচ্ছি, আমাদের ইন্টেস্টাইনাল ডাইজেশন, তোমরা নিশ্চয়ই পড়েছো নিউট্রিশনে, তুমি জানো কত রকমের এনজাইমস এখানে ইনভলভ রয়েছে, তাই না? সো উই আর অলসো মেকিং ইমালশনস ইনসাইড দ্য বডি and our enzyme, and we have got lot of lipase enzymes, we have also got colipase, we have also got lecithin, the phospholipid, the phosphatidylcholine। এইটা কিন্তু আমাদের ইমালসিফাইং এজেন্ট হিসেবে কাজ করে, যেটা আমাদের ইন্টেস্টিনাল কোলনে যেগুলো কাইলোমাইক্রনস বলে সেগুলোকে তৈরি করতে সাহায্য করে, যার জন্য অ্যাসিমিলেশন হয়। আমাদের বডিতে যদি লেসিথিন লেভেল কম হয়ে যায়, তাহলে কিন্তু অয়েলি ফুড খাওয়া খুব একটা ভালো হবে না। ঠিক আছে? ইমালসিফায়ার্স হচ্ছে এটাই কাজ। So anyone, it is your last question. Anyone can ask you. তোমরা এটা লাস্ট কোশ্চেন কেউ? আচ্ছা আচ্ছা, if Sundeep sir, is important during, yes it is important, it is important. যদিও ফুড থেকে কোভিড ভাইরাসটা আসছে না, all of us know that, কিন্তু at the same time safety of the food product is also important. সেটা সবসময়ের জন্য, শুধু কোভিড বলে না, ফর অল টাইমস। তবে কি এখন যেহেতু আমাদের এটা ইমিউনিটির একটা গল্প, ইমিউনিটিটাকে স্ট্রং রাখতে হবে, ইমিউন কম্প্রোমাইজ হলে চলবে না কোনো কারণে, সেই জন্য আমাদের সতর্ক থাকতে হবে যে ফুডটাও যদি সেফ না হয়, তার জন্যও যদি আমাদের শরীর খারাপ করে, উই উইল বিকাম ভেরি সাসেপ্টেবল টু দিস ভাইরাল ইনফেকশন। যে জন্য আমাদের দরকার, সরাসরি কোনো যোগ কিন্তু নেই, সরাসরি কোনো লিঙ্ক নেই, কিন্তু এটা নিজের স্বাস্থ্য সবসময়ের জন্য এটা প্রয়োজন। ম্যাডাম বলছিলাম আর কি কোশ্চেনিং রাখবেন? না, এটা আপনারা বলুন। এই তো অনেকেই থ্যাংক ইউ লিখেছেন, অনেকেই করেছে, তাহলে হয়ে গেল। আচ্ছা, লাস্ট কোশ্চেন একটা এসছে না, হ্যাঁ। এটা কোশ্চেন, কোনটা কোশ্চেন মনে হয় লিখছে কেউ একজন। আচ্ছা আচ্ছা, ম্যাম ননস্টিক পট। হ্যালো ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, আপনি বলুন। বলছি ম্যাডাম, মনোসোডিয়াম গ্লুটামেট আমাদের শরীরে কি কি ক্ষতি করে? মনোসোডিয়াম গ্লুটামেট তোমার আমার ডিরেক্টলি ক্ষতি কিছু সেরকম না করলেও এটা টেরাটোজেনিক, যে জন্য ইট ফর আ উমেন ইট ইজ নট অ্যাডভাইজেবল টু কনজিউম, এবং সেটার জন্য তোমার এটা নিউরোটক্সিক, এটা ব্রেন ড্যামেজ করে সেলস, এবং সেটা ক্যান্সার কজিংও হয়, এবং যে সমস্ত চিলড্রেনরা বর্ন হয় তারা ডিফেক্টিভ হয়, both physically as well as mentally. এই জন্য মনোসোডিয়াম গ্লুটামেট অ্যাজ সাচ আমারও তো খেয়ে কিছু হবে না, ফার্স্ট জেনারেশন সেরকম এফেক্ট দেখায় না, কিন্তু আদারওয়াইজ ইট ক্যান পাস অন ডাউন দ্য জেনারেশনস, ইট ইজ ইভেন মোর ডেঞ্জারাস। এখন মনোসোডিয়াম গ্লুটামেট এই জন্য অ্যাজিনোমোটো যেটাকে বলতো, সেই জন্য আমরা সবাই কি করেছি, আমরা শিফট করেছি। আমরা ছোটবেলাতে বেশি কি খেতাম? নুডল খেতাম, অর্থাৎ সেখানে খুব লেই মতো একটা ব্যাপার থাকতো। এখন আমরা সবাই কি খাই? হাক্কা খাই, অর্থাৎ দ্যাট ইজ ফ্রাইড, সেখানে মনোসোডিয়াম গ্লুটামেট দেয় না, তাই না? আচ্ছা আচ্ছা, এরপর সুপ্রাদীপ্তা দত্ত উনি কোশ্চেন করেছেন, ননস্টিক পটে আমরা যদি ইউটেন্সিল হিসেবে ননস্টিক পট ব্যবহার করি, তাহলে সেটা হেলথের উপর কিভাবে এফেক্ট করে আর কি?
খুব না, এটা ডিপেন্ড করে। বেশিরভাগ ক্ষেত্রে ননস্টিকে এগুলো কি থাকে, টেফলন কোটেড থাকে। এখন টেফলন নর্মালি ডিজেনারেট করে 350 ডিগ্রি সেন্টিগ্রেডেরও ওপরে, সেই জন্য আমাদের ননস্টিকে এতে খুব একটা অসুবিধার কিছু নেই। কিন্তু যদি আমরা খুব সস্তার কিনি, একটু পরে আমরা দেখবো যে তেলে ফ্রাই করতে করতে ওই স্টিকিং ওইটা উঠে আসছে, তার মানে কিন্তু এটা পুয়ার কোয়ালিটি। সেই জন্য ভালো কোয়ালিটি কোটেড কিনে রাখাটা বেটার, যাতে তার কোনো অয়েল বা হিটে তার কোনো ডিজেনারেশন না হয়। হ্যালো ম্যাম। আচ্ছা, হ্যালো ম্যাম, হ্যাঁ বলো আমার বলো। আরেক ওই ন্যাচারাল টক্সিকেন্টস গুলো মানে কোন কোন ক্ষেত্রে বেশি হয়, ক্ষতিকর আর কি? কোন কোন ক্ষেত্রে বলতে? মানে ওই ন্যাচারাল যেগুলো আছে, প্রকৃতির মানে যেগুলো আছে, ওগুলো একটু বলুন না, ওটা বলছিলাম। ও ন্যাচারাল টক্সিকেন্ট বলতে আমরা মিন করেছি ন্যাচারাল টক্সিকেন্ট মানে তোমার হেভি মেটাল, এই যে নিকেল রয়েছে, কপার রয়েছে, তোমার রয়েছে মার্কারি। তুমি জানো হয়তো জাপানিজ ফিশারম্যানদের সমস্ত হাতগুলো এরকম বেঁকে যেত, বিকজ অফ মার্কারি পয়জনিং, যেটাকে বলে মিনামাটা ডিজিজ। তো এইরকম গুলো তো তুমি জানো অলরেডি। তো এইরকম হেভি মেটালসই তো সয়েল থেকে আসতে পারে, তাই না? তো এটা তো ফুড চেইনের মধ্যে ঢুকেই যাবে, এগুলো তো রয়েছে। এছাড়া আমাদের ন্যাচারালির মধ্যে আমার নর্মাল সয়েল কন্টামিনেন্ট, এয়ার পলিউশনস। ম্যাডাম পটাটো হবে তো, পটাটো, তারপর সাইকাস থেকে যে আছে, সাইকাট যে থেকে, এগুলো তো ন্যাচারাল টক্সিনের মধ্যে পড়ছে। কোনটা কোনটা? পটাটোতে যে সোলানিন থাকছে, সোলানিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। সোলানিন, তারপর সাইকাসের মধ্যে সাইকেডি যে ফ্যামিলি যে আছে, ওখান থেকে ওটা তো ন্যাচারাল টক্সিক্যান্ট। হাবা বিন, ফিল্ড বিন, এগুলো থেকে তো থাকছে সমস্ত। হ্যাঁ, এগুলোর মধ্যে হচ্ছে এই লিনসিড, এই যে বিন ফ্যামিলির মধ্যে যেগুলো মেইনলি হচ্ছে the lot of anti nutritional factors, সেটা সয়াবিনও আছে, আমার ট্রিপসিন ইনহিবিটরি ফ্যাক্টরস আছে, সেগুলো রয়েছে, তাই না? আমার ইভেন পিনাটস, লিনসিড, এগুলো তো থাকে। এগুলো কিন্তু থাকে, কিন্তু এগুলো কিন্তু আমাদের ক্ষতি করে না। কেন করে না? তার কারণ হচ্ছে আমাদের সবসময় বলা হয় যে চাইনিজদের মতো কাঁচা কাঁচা বিন খেও না, কাঁচা কাঁচা সয়াবিন খেও না। আমাদের সবসময় বলা হচ্ছে এগুলোকে ভালো করে হিট কুক, এবং বেস্ট হচ্ছে প্রেসার কুক করে নেওয়া। যত প্রেসার কুকার ব্যবহার করব, এগুলো সবকটা কিন্তু ব্যারো সেনসিটিভ, অর্থাৎ প্রেসার সেনসিটিভ। প্রেসারে কিন্তু এই অ্যান্টি নিউট্রিশনাল কম্পোনেন্টস গুলো সব ড্যামেজড হয়ে যায়, সেজন্য আমরা সেফ থাকি। এই যে নিউট্রিনাগেটস কি উচিত, গরম জলে ভিজিয়ে বারবার চিপে চিপে 3-4 বার ভালো করে ধুয়ে, যাতে সমস্ত এই ফ্ল্যাটুলেন্স ফ্যাক্টরস গুলো যা যা থাকে সব বেরিয়ে গেল, প্লাস আমি প্রেসার কুকিং করলাম, তাহলে আমি একদম শিওর যে ইট ইজ কমপ্লিটলি সেফ। হিমাগ্লুটিনিনস আছে, টক্সিকেন্ট নয়। Let me correct you, that is not a toxicant, that is an anti nutritional factor, যেটা কিন্তু ডিপেন্ডিং অন দ্য পারসন ভেরি করতে পারে। কারো ডিম খেলে গ্যাস প্রবলেম হয়, কারোর হয় না। এটা কিন্তু ইন্ডিভিজুয়াল সাসেপ্টিবিলিটির উপরে নির্ভর করে, কারণ এখানে অনেকগুলো ফ্ল্যাটুলেন্স ফ্যাক্টর থাকে। অনেকের পিনাট অ্যালার্জি হয়, অনেকের হয় না, বিকজ দেয়ার আর সার্টেন অ্যালার্জেন প্রোটিনস যেগুলো কাউকে এফেক্ট করে, যেমন চিংড়ি মাছ, ট্রোপোমায়োসিন প্রোটিনের অ্যালার্জি আছে, আমার নেই, আর অন্য কারো থাকতে পারে। সো এগুলো ভেরি করে, এগুলো কিন্তু ঠিক টক্সিক্যান্ট নয়। এগুলোকে, দিস আর নট টক্সিক্যান্ট, দিস আর থিংস হুইচ আর অ্যান্টি নিউট্রিশনাল, মানে নিউট্রিশনের সাথে যুক্ত থাকে কিন্তু নিউট্রিশনের পারপাস সার্ভ করে না। আর টক্সিক্যান্ট মানে হচ্ছে একেবারে অলমোস্ট লাইক এ পয়জন, which is something which should be completely avoided. আচ্ছা, এরপর শুভশ্রী পণ্ডা উনি জানতে চাইছেন যে আর্টিফিশিয়াল অ্যাডিটিভস এন্ড ন্যাচারাল অ্যাডিটিভস এর মধ্যে কোনটা সেফার? অফকোর্স ন্যাচারাল, কিন্তু চ্যালেঞ্জ আছে। এই যে বললাম বাঞ্ছার আমি গিয়ে স্ট্রবেরি কালারের মিষ্টি কিনলাম, এবার এটা কোথায় গিয়ে আমার চ্যালেঞ্জিং, শুধু দামের জন্য নয়, যখনই ন্যাচারাল কিছু করব, এটা দিস আর প্রোন টু মাইক্রোবায়োলজিক্যাল ড্যামেজ। কারণ ন্যাচারাল জিনিস তো মাইক্রোবসও খেতে চাইবে, মাইক্রোবসেরও ফুড সেটা। সেই জন্য ন্যাচারাল জিনিসের দাম অনেক বেশি, কারণ তার শেলফ লাইফ কম, এবং সেগুলো ন্যাচারাল জিনিস থেকে এক্সট্রাক্ট করে যোগ করে করা এই প্রসেসটা অনেকটা খরচা সাপেক্ষ। এই দুটো ব্যাপার আছে, এই জন্য ন্যাচারালি শিফট করে যাওয়া ফ্রম সিনথেটিক আর্টিফিশিয়াল কিন্তু খুব ইজি কাজ নয়। কারণ আমি যখনই এই ধরনের কাজ করব, আমি জেনে নেব যে এই পার্টিকুলার প্রোডাক্টগুলো শেলফ লাইফ কিন্তু অনেক কম দ্যান দ্য ওয়ান্স হুইচ আই হ্যাভ ডান উইথ সিনথেটিক অ্যাডিটিভস। সবসময় ন্যাচারাল, আর্টিফিশিয়াল কেন চাইবো? আচ্ছা, ঠিক আছে, আমরা আজকে শেষের দিকে পৌঁছে গেছি একেবারে। থ্যাংক ইউ, এনজয় করলাম। আমি এটা খুবই
খুবই ইন্টারেস্টিং ইন্টারেক্টিভ সেশন এবং আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাদের সঙ্গে তো আপনার যে মূল্যবান টাইম সেটা আমাদেরকে দিয়েছেন এবং যেটা অ্যাওয়ারনেস সেটা আপনি আপনার লেকচারের মাধ্যমে দিয়েছেন। মূল্যবান টাইম আমি দিইনি, এই সময়টা এবার মূল্যবান হয়ে উঠলো এইটা করার জন্য, উল্টোটা। ঠিক আছে ম্যাডাম, এটা খুবই মূল্যবান যেটা আমাদের আপনি আমার সাথে খুব ভালো কোঅর্ডিনেট করেছেন, অনেক কিছু শিখিয়েছে। তো থ্যাংক ইউ ম্যাডাম। এবং আমাদের যারা কোশ্চেন করেছেন যিনারা এখানে আমাদের স্যার ম্যাডাম এবং অনেকেই রয়েছেন পার্টিসিপেন্ট, আমাদের স্টুডেন্ট রয়েছেন এবং সকলকেই ধন্যবাদ। তো আমাদের কালকেরও একটা প্রোগ্রাম রয়েছে, সেটা নিউট্রিজিনোমিক্সের উপর। আশা করি পার্টিসিপেন্ট সবাই থাকবেন আপনারা, এবং আমাদের ম্যাডামকেও আমি রিকোয়েস্ট করছি আপনিও ম্যাডাম সময় পেলে। তো নেক্সট হচ্ছে আমি জেনে নিচ্ছি আমাদের এখানে শালিনী ম্যাডাম কি আছেন? হ্যাঁ স্যার আছি। আচ্ছা, শালিনী ম্যাডামকে বলছি আপনি ভোট অফ থ্যাঙ্কসটা দিয়ে দিন। ঠিক আছে স্যার। Good noon everybody. I would like to present the vote of thanks. We take this golden opportunity to thank the respected chief guest of our online lecture series, Dr. Paramita Bhattacharjee Chakraborty, Assistant Professor of Jadavpur University, for attending this program in her busy schedule. Your lecture helps us to improve our knowledge and gives us lot of information that helps us everyday life. I extend my gratitude to the respected Principal Sir Dr. Deepak Kumar Tamil and Head of the in-charge Professor Momtaz Khatun for spending their valuable time with us today and also us encouraging. And I also thanks my colleague and for participating and cooperating. And I sincerely thank all non-teaching staff and technical members for fulfill our program. And last but not least, I thank my affectionate student for enthusiastically arranging this function. Without you, this program would not be successful. Thank you everybody. Thank you. Okay. ঠিক আছে সুজিত বাবু, আমরা শেষ করব এখানেই। হ্যাঁ, তাহলে রেকর্ডিংটা অফ করছি। হ্যাঁ।